পরের ঘটনায় আসি। তো এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিএম হাসান ভাই, ওনার মামার নামটা আমরা বলছি, ওনার মামার নাম হচ্ছে কলিন্স। তো এই কলিন্স মামা কিন্তু মারাত্মক একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তো উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে তখন সাল 2009-এর ফেব্রুয়ারি মাস। কলিন্স মামা তখন ইন্টারমিডিয়েটে পড়েন। সকালবেলা মামা ঘুমাচ্ছিলেন, তখন মামার আরেকজন বন্ধু উনি মামার বাসায় আসলেন, মামাকে ঘুম থেকে তুলে জানালেন যে রেল লাইনে একজন কাটা পড়ে মারা গেছে, চল তো দেখে আসি। ওনারা যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন আসলে সকালবেলায় আর কি, সকাল তখন 9টার মতো বাজে। ঘটনার স্থান ছিল এই যে হালিম ভাইয়ের কথা বললাম, ওনার বাসার 100 মিটার আগে রেল লাইনের বাম পাশের দিকে খাদের পাশে একটা তাল গাছ ছিল, ওইটার বরাবর রেল লাইনের উপর পড়ে আছে ওই এলাকার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে টিটু। এটা কিন্তু ছদ্মনাম বলছি, এই টিটু নামটা, আসল নামটার সাথে যদিও বা মিল রয়েছে টিটু নামটা, তারপর আমরা বলছি না সঙ্গত কারণে। তার নিথর দেহ পড়ে আছে, দেহটা মোট 3টা টুকরো হয়েছে, মুখটা কিছুটা থেতলে গিয়েছে। উনি সম্ভবত রাত 1টা বা 1:30টার দিকে যে ট্রেনটা আসে ওই ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। এলাকার কেউই লাশটা আনতে চাচ্ছিল না সঙ্গত কারণেই আর কি। এক প্রকার বাধ্য হয়েই কলিন্স মামাকে এই দায়িত্বটা নিতে হয়। একটা চটের বস্তা সাথে নিয়ে কলিন্স মামা সহ আরও 3জন, মোট 4জন ওইখানে গিয়েছেন। তারপর লাশটা ওই বস্তার উপরে নিয়ে রেল লাইন থেকে নামার আগে এই যে কলিন্স মামা, এই যে যিনি মারা গেছেন টিটু ভাই, তার একটা কাটা হাত উপরের দিকে তুলে সবাইকে দেখান। এটা দেখে এলাকার লোকজন যে ওইখানে আসছিল তাদের বেশিরভাগ লোকই নাকি এমন ভয় পেয়েছিল, তারা ওখান থেকে দৌড়ে অনেকেই পালিয়ে গিয়েছিল। যাই হোক, এরপর লাশটার যাবতীয় কাজ শেষে বাওড়া কবরস্থানে দাফন করানো হয়। দাফনের একদিন পর ওই কবরস্থানে যিনি পাহারাদার উনি একটা খবর পাঠান। খবরটা ছিল এমন যে আপনাদের এলাকার যেই ব্যক্তিটার কবর আপনারা মাত্র একদিন আগে দিয়ে গেলেন, রাতের বেলায় ওই ব্যক্তির কবর থেকে ধোঁয়া বের হচ্ছে, এমনভাবে ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে কবরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই পাহারাদার আরও বলেন যে মৃত ব্যক্তি মনে হয় খুব একটা ভালো লোক ছিল না, একটা কাজ করেন, ওনার জন্য একটু দোয়া অনুষ্ঠান করেন, কিছু মানুষকে খাইয়ে দেন, কিছু দান সাদাকা করে দেন। এদিকে এই মৃত ব্যক্তির পরিবারের অবস্থা ওরকম ভালো ছিল না, এই কারণে এলাকার সবাই মিলে টাকা তুলে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়। মিলাদে বা এই দোয়া অনুষ্ঠানে কিছু তাবারকের ব্যবস্থাও রাখা হয়। আর এই যেই আয়োজনটা, এই আয়োজনের জন্য যে সমস্ত কেনাকাটাগুলোর কাজ ছিল, এটার দায়িত্ব দেওয়া হয় এই কলিন্স মামা আর ওনার বন্ধুদেরকে। তো দোয়া অনুষ্ঠানের পর কবরস্থানের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল এই কলিন্স মামার এক বন্ধু, তার নাম হচ্ছে বশির, এই বশির মামার সাথে। একদিন রাতে ওনার বাসার দরজা জানালা মনে হচ্ছিল কেউ এসে জোরে জোরে আঘাত করে শব্দ করছে। কিছুটা সময় পর আবার সব ঠান্ডা হয়, আবার কিছুটা সময় পর আবার শুরু হয়ে যায়, আর বাসার চালের উপর মনে হচ্ছে কেউ ঢিল মারছে। এমত অবস্থায় এই বশির মামার যিনি বাবা, উনি বাসাটা দোয়া পরে বন্ধ করে দেন। তখন আর কোনো সমস্যা হচ্ছিল না। তো ওই দিন রাতেই বশির মামা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে এই যে টিটু ভাই যিনি মারা গিয়েছিলেন আর কি, যার দোয়া অনুষ্ঠান করা হলো, সে দাঁড়িয়ে আছে তার সামনে, আর তার সাথে দীর্ঘ দেহের কালো চাদর পরা একটা লোক। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে না, মুখটা ঢাকা ছিল। তো এই বশির মামাকে কিন্তু ওই টিটু ভাই বলছিল যে বশির, তুই আমার একটা জিনিস নিয়ে গেছিস, এই অপরাধের কারণে তোকে আমার কাছে নিয়ে আসবো, আমার এখানে ভালো লাগছে না রে, তুই আয়, তোকে নিয়ে যাব। তো স্বপ্নের মধ্যে এই জিনিসটা যখন এই বশির মামা শুনেছেন, উনি তো কান্না করছেন যে না আমি যাব না, আমি তোর সাথে যাব না রে। তো ওনার কিন্তু ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর ঘেমে একদম একাকার হয়ে গেছে। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই। পরদিন বিকেলবেলা উনি ঢাকার একটা মেসে ফিরে যাবেন, যেখানে থেকে উনি লেখাপড়া করতেন আর কি। ওই একই মেসেই থাকেন কলিন্স মামা আর গোপালপুরের একজন, তারা 3জন একসাথেই যাবেন আর কি। বশির মামা যদিও বা যেতে চাননি, তারপরও তিনি আবার রাজি হয়ে যান যাওয়ার জন্য। রাতের বেলা ওই মেসের বাসায় ফিরে একটু পরে ঘুমাতে যান সবাই। বশির মামার ব্যাপারটা কিন্তু কলিন্স মামা জানতেন, এই জন্য
এই বশির মামাকে মাঝখানে রেখে দুজন দুই পাশে শুয়ে পড়েন, লাইটটাও জ্বালিয়ে রাখা হয়। রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। বশির মামা স্বপ্নে দেখেন স্বপ্নের ভিতর আবারও ওই টিটু ভাই আসছেন, আর সাথে ওই লোকটা চাদর মোড়ানো আর কি, সেই লোকটা। টিটু ভাই ওই লোকটাকে বলছে, এই বশিরকে ধরে নিয়ে চল। এই বলেই নাকি তারা বশির ভাইকে চেপে ধরে আর তাকে তুলে নিয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে বশির মামা তো চিল্লি করতেছেন যে না আমি যাব না, আমি যাব না। এদিকে হয়েছে কি, এই যে পাশে শুয়ে থাকা কলিন্স মামা আর আরেকজন মামা যিনি আবার আর এক পাশে শুয়েছিলেন, মাঝখানে তো বশির মামা। তো কলিন্স মামা ঘুম থেকে উঠে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। বিছানা থেকে প্রায় 3 থেকে 4 হাত শূন্যে উঠে গেছে এই বশির মামার দেহ, আর উনি গোংরাচ্ছেন। এই দৃশ্য দেখে কলিন্স মামা নিজেও ভয় পেয়ে যান। তখন উনি পাশে শুয়ে থাকা আরেকজনকে ডাক দেন, উনিও উঠে একই দৃশ্য দেখেন, তিনিও ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে শূন্যে ভেসে ভেসে ওনার দেহটা বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তখন ওনারা দুজন মিলে যখনই বশির মামার বডিটা ধরেছেন, সাথে সাথে বডিটা নিচে পড়ে যায়। তবে ওনারা ধরে ফেলেন, তা না হলে 5-6 ফুট প্রায় উচ্চতায় উঠেই গিয়েছিল। আস্তে আস্তে করে নিচে পড়লে আরও মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারত, তবে আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এদিকে এই ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে, তা না হলে তো ওনার সাথে এরকম ঘটনা ঘটার কথা না। বশির মামা তখন সেন্সে চলে আসছেন অলরেডি, এই যে পড়ে গেছেন নিচে, এরপর তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি বলেন ঘুমের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমাকে এরকম বলে যে তুই একটা জিনিস নিয়ে গেছিস আমার। তখন কলিন্স মামা বলছে, আচ্ছা বল তো তুই কী নিয়েছিস, তার সাথে কি কোনো লেনদেন ছিল, তার কোনো জিনিস কি তোর কাছে আছে? তখন বশির মামা বলেন, না আমার সাথে তো তার কোনো লেনদেন ছিল না, এমনি চেনা পরিচিত ছিল, সে কোনো জিনিসও আমার কাছে দিয়ে রাখে না, এমন কিছু মনে পড়ে না। তবে হ্যাঁ একটা ঘটনা মনে পড়ে, তা হচ্ছে এই টিটু মামার মেলাদ মাহফিলের দায়িত্ব তো ওনাদের কয়েকজনের উপর ছিল। সব কেনাকাটা শেষ করে নাকি ওনার পকেটে 3 টাকা অবশিষ্ট ছিল, মাত্র 3 টাকা। এই 3 টাকা দিয়ে নাকি উনি বিস্কুট কিনে খেয়েছেন। এইটা শোনার পর কলিন্স মামা বলে, সর্বনাশ, 3 টাকার জন্য তো এখন একটা বিশাল বিপদ নেমে আসছে। তুই তাড়াতাড়ি একটা কাজ কর, আগামীকাল এলাকায় যা, এলাকায় গিয়ে এই টিটু ভাইয়ের পরিবারকে কিছু টাকা দিয়ে দে, 3 টাকা তো দিবি, আরও কিছু টাকা দিয়ে দে, আরও কিছু দান সাদাকা করে দে। পরদিন সকালবেলা কিন্তু বশির মামা সেটাই করেছিলেন। তবে এই জিনিসটা করার পর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, 90-এর দশক থেকে চলমান এই মৃত্যুর মিছিল এখনও কিন্তু চলমান রয়েছে। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হয়ে ওই এলাকায় রয়েছেন আর কি। আশেপাশের 5-6 গ্রামের লোকজন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন। 5-6 গ্রামের লোকজন ওই জায়গা দিয়ে আসা যাওয়া করে, রেলগাড়ির সাথে ধাক্কা লেগে বা কাটা পড়ে এই ধরনের দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হয়। কিছু আছে নিছক দুর্ঘটনা, সবগুলো যে দুর্ঘটনা তা কিন্তু না। 2011 সালে নাকি একজন হুজুরকে আনা হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য। হুজুর ওই এলাকায় এসে ঘটনার স্থান সহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং বলেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি বাড়িতে যাই, 2 দিন পরে দেখি কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে পারি কিনা। হুজুর পরবর্তীতে খবর পাঠিয়েছিলেন, তা হচ্ছে এই রেল লাইনের আশেপাশে ভয়ানক কিছু জিন ঘুরে বেড়ায়। এই জিনগুলো ভুলো প্রকৃতির জিন, যাদেরকে আমরা ভুলো বলি, পথ ভুলিয়ে এমনভাবে কোনো একটা জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় গেলেই রেল লাইনে মানুষ কাটা পড়বে। বিশেষ করে যখন রেলগাড়ি আসতে থাকে তখন এই কাজগুলো করে। আর যখন ওখানে রেল লাইনে মানুষ কাটা পড়ে যায়, মারা যায়, লাশের শরীরে কিছু কিছু অংশই শুধু ওরা খায়, আর ওই স্থানে ওরা কালো জাদুর চর্চা করে। আর এগুলো অনেক শক্তিশালী, এদেরকে এখান থেকে তাড়ানো খুবই দুরূহ ব্যাপার। তবে ওই হুজুর নাকি পরবর্তীতে এসে এতটুকুই করেছিলেন, এই সমস্যা যেন কমে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। তবে প্রতি বছর কয়েকজন লোক ট্রেনে কাটা পড়ে ওখানে মারা যায়, যেখানে অল্প কিছুদিন পরপরই মারা যেত, এখন সেটা বছরে কয়েকজন মারা যায়। সর্বশেষ 2025 সালেও 2 জন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, এমনটাই জানিয়েছেন সিয়াম হাসান ভাই। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনাটি। এই ঘটনাটির মধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। তা হচ্ছে কিছু কিছু খরচ যেগুলো আমরা করি অন্যের হয়ে, যেই খরচগুলো হয়, বেঁচে থাকা টাকাগুলো যত ছোট টাকাই হোক, এই টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু
বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে আমাদের জীবনে। আপনাদের আশেপাশে কি এমন কোনো রেল লাইনের জায়গা রয়েছে বা রেলগেট রয়েছে? আমি বলতে পারি আমার বাসার কাছাকাছি কিন্তু একটা জায়গা রয়েছে। সেই জায়গার ভিডিও কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে দেখেছি। তা হচ্ছে লোকো শেড। এই লোকো শেডে অনেকগুলো এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আমার নিজের চোখে দেখা একটা ঘটনাও কিন্তু আছে। এটা রমজান মাসে হয়েছিল। একজন লোক সকালবেলা রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। আমার যতদূর মনে পড়ে, এটা তো অনেক আগের ঘটনা, সম্ভবত ওনার নাম ছিল আব্দুল গনি। ওনার বাসাটা ছিল দাঁতশি গ্রামে। আমার যতদূর মনে পড়ে, অনেক আগের ঘটনা তো, এখন থেকে আরও প্রায় 25 বছর আগের ঘটনা। আমার মনে পড়ে যে যখন আমি ওখানে গিয়েছিলাম, আমি হেঁটে যাওয়ার সময় দেখি যে কী ব্যাপার, পায়ের কাছে এটা কি। তখন যেটা দেখি, এটা দেখে আমি মারাত্মক চমকে যাই। আমার ওই অল্প বয়সে, তখন আমার বয়স ছিল খুবই অল্প আর কি, তখন আমি ওই যে দৃশ্যটা দেখি এখনও আমার চোখের উপর ভাসে। সেটা হচ্ছে, আমি দেখেছিলাম গোড়ালি থেকে কাটা পড়া একটা পা, গোড়ালির নিচের অংশ একপাশে পড়ে আছে। ওই লোকটা কিন্তু ওরকম উঁচু লম্বা ছিলেন না, ওনার উচ্চতা ছিল বড়জোর 5 ফুট। একদম চিকন দেহের একজন মানুষ। তো ওনার এই একটা পা কেটে পড়েছিল, আরও বেশ কিছু অংশ আশেপাশে পড়েছিল। তো আমার ওই দৃশ্যটা দেখার পর খুব ভয় লেগেছিল। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে এই জিনিসটা আমি দেখে ভয় পেতাম। আসলে এই ধরনের লাশগুলো দেখাটা উচিত নয় সবার জন্য, যারা এটা আসলে সহ্য করতে পারে না। এনারা দেখলে ভয় পাবেন, এটাই স্বাভাবিক। আর বাচ্চাদের তো অবশ্যই দেখা উচিত না। বাচ্চাদেরকে এই জায়গাগুলো থেকে দূরে সরিয়ে রাখা উচিত। তাদের মনোজগতে এটার একটা বিশাল প্রভাব পড়ে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম হাসান ভাইকে। ভাই, আপনি কেমন আছেন? বরং দোয়া করি ও দোয়া করব যেন আপনি সপরিবার নিয়ে সবসময় ভালো থাকুন এবং এভাবেই আমাদেরকে নিয়মিত ভিডিও উপহার দিন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমি ঢাকার লালবাগে থাকি। সেদিন ছিল মাঘ মাসের হাড় কাঁপানো শীতের রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2:15। আমি মাত্র একটা লাশ ডেলিভারি দিয়ে স্টেশনে ফিরেছিলাম। শরীরটা আর চলছিল না। সারাদিনের ধকল শেষে চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল। ভেবেছিলাম আজ আর ডিউটি নেব না। গ্যারেজের পেছনের ছোট ঘরটায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। ফ্লাক্স থেকে ধোয়া ওঠা চা ঢেলে মাত্র এক চুমুক দিয়েছি, ঠিক তখনই মোবাইলটা কর্কশ শব্দে বেজে উঠল। হাসপাতালের এমার্জেন্সি নাম্বারের রিংটোন। বিরক্তি নিয়ে ফোনটা ধরতেই ওপাশ থেকে সুপারভাইজারের গলা ভেসে এলো। কাশেম ভাই, আরেকটা ট্রিপ মারতে হবে, এমার্জেন্সি, পাশের জেলা সদরে একটি বোর্ডে নিয়ে যেতে হবে। আমার মনটা একদম সায় দিচ্ছিল না, শরীর বলছিল না কাশেম আজ আর না। কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জীবনে না বলার সুযোগ খুব কম। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। তাছাড়া সুপারভাইজার যখন বলল যে মৃতদেহটি একজন বয়স্ক মানুষের এবং তার পরিবার খুব অসহায় অবস্থায় আছে, তখন আর না করতে পারলাম না। টাকার লোভে নয়, বরং এক অজানা কর্তব্যের টানেই রাজি হয়ে গেলাম। আমি মনে মনে হিসাব কষলাম, রাস্তা যদি ফাঁকা থাকে তবে বড়জোর 2 থেকে 2.5 ঘন্টার মামলা। রাস্তা বুঝিয়ে দিয়ে ফজরের আগেই ফিরে এসে ঘুমানো যাবে। গাড়ির চাবিটা হাতে নিয়ে গ্যারেজের দিকে এগোলাম। কিন্তু সমস্যা হলো, আজ আমার নিয়মিত হেল্পার মফিস সাথে নেই। ছেলেটা গত 2 দিন ধরে ভীষণ জ্বরে ভুগছে। অন্য কাউকে ডাকারও সময় নেই। অগত্যা ঠিক করলাম একাই যাব। একা ড্রাইভ করা আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু লাশ নিয়ে একা এত রাতে হাইওয়েতে বের হওয়ার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। তবু বিসমিল্লাহ বলে গাড়ির দরজা খুললাম। পেছনের স্ট্রেচারে সাদা কাপড়ে মোড়ানো বৃদ্ধের লাশটা তোলা হলো। লাশটা যখন আমার গাড়িতে তোলা হচ্ছিল, তখন আমি একবারের জন্য কাপড়টা সরিয়ে মুখটা দেখেছিলাম। ধবধবে সাদা দাড়ি, কপালের ভাঁজ পড়া চামড়া। অদ্ভুত এক প্রশান্তি ছিল সে মৃতের মুখে, যেন তিনি বহুদিন পর শান্তির ঘুম ঘুমাচ্ছেন। কিন্তু কেন জানি না, এই অতিরিক্ত শান্ত ভাবটাই আমার মনে এক অজানা অস্বস্তি তৈরি করলো। সাধারণত লাশের মুখে একটা যন্ত্রণার ছাপ থাকে কিংবা শূন্যতা থাকে, কিন্তু এই বৃদ্ধের মুখে যেন এক রহস্যময় হাসি লেগেছিল। মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমরা জীবিতরা জানি না।
একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি দ্রুত কাপড়টা টেনে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে রাস্তায় নামতেই শীতের আসল রূপটা টের পেলাম। গাড়ির হিটারটা কাজ করছে, তবু মনে হচ্ছে কনকনে ঠান্ডা বাতাস জানালার কোনো এক অদৃশ্য ফাঁক গলে ভেতরে ঢুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। শহরের রাস্তাঘাট একদম জনমানবহীন। এই শীতে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। সবাই যে যার ডোরায় উষ্ণতা খুঁজছে। ল্যাম্পপোস্টগুলোর আলো কুয়াশার কারণে ঘোলাটে দেখাচ্ছে, যেন আলো নিজেই অন্ধকারের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তার পেছ ঢালা কালো পথটা হেডলাইটের আলোয় চকচক করছে। ইঞ্জিনের একঘেয়ে যান্ত্রিক শব্দের সাথে সাথে আমার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অন্যদিন গাড়ি চালানোর সময় আমি গান শুনি বা রেডিওর খবর শুনি, কিন্তু আজ কেন জানি কোনো শব্দই সহ্য হচ্ছে না। চারপাশের নিস্তব্ধতা যেন আমাকে গ্রাস করছে। আমি মাঝে মধ্যে রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের কেবিনের দিকে তাকাচ্ছিলাম। কাছের ওপাশে সাদা কাপড়ে মোড়ানো সেই অবয়বটা স্থির হয়ে আছে। গাড়ি যখন কোনো স্পিড ব্রেকারের ঝাঁকুনি খাচ্ছিল, তখন লাশটা একটু নড়ে উঠছিল, আর প্রতিবার নড়ে ওঠার সাথে সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠছিল। মনে হচ্ছিল এই বুঝি কাপড় সরিয়ে বৃদ্ধ উঠে বসবেন। আমি জোর করে মন থেকে কুচিন্তা দূর করার চেষ্টা করলাম। নিজেকে বোঝালাম, কাশেম, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো কত লাশ বহন করেছ, এটা তো একটা মৃতদেহ মাত্র। কিন্তু মনের ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলছিল, আজকের রাতটা সাধারণ রাত নয়। আজকের বাতাস, আজকের অন্ধকার, সবকিছুই অন্যরকম। আমার অজান্তে একটা চাপা আতঙ্ক বুকের ভেতর দানা বাঁধতে শুরু করলো। আমি জানতাম না সামনের রাস্তায় আমার জন্য কি অপেক্ষা করছে। শুধু বুঝতে পারছিলাম আমি একা নই। আমার সাথে কিংবা আমার চারপাশে এমন কিছু আছে যা চোখের দেখা যায় না। শহরের শেষ সীমানা পেরিয়ে আমি যখন শহরতলির এক নির্জন রাস্তায় প্রবেশ করলাম, তখন পরিবেশটা দ্রুত পাল্টাতে শুরু করলো। এতক্ষণ শহরের যে টিমটিমে আলোগুলো সঙ্গ দিচ্ছিল, সেগুলো পেছনে ফেলে এসেছি। এখন সামনে শুধু ধুধু অন্ধকার আর আমার গাড়ির হেডলাইটের তীব্র আলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে আলো যেন খুব বেশি দূরে পৌঁছাতে পারছে না। হঠাৎ করেই খেয়াল করলাম চারপাশের অন্ধকার যেন আমাকে একেবারে গিলে খেতে আসছে। এই অন্ধকার সাধারণ রাতের অন্ধকারের মতো নয়, এটি যেন আরো গভীর, আরো কালো, আরো ভারী। মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত আলো এই রাস্তাটুকু থেকে কোনো এক অদৃশ্য শক্তি শুষে নিয়েছে। হেডলাইটের আলো অন্ধকারের গায়ে ধাক্কা খেয়ে যেন অসহায়ভাবে ফিরে আসছে। গাড়ির গতি আমি স্বাভাবিকই রেখেছিলাম, কিন্তু মনের ভিতর অস্বস্তিটা বাড়ছিল। কিছুক্ষণ যাওয়ার পরই শুরু হলো কুয়াশার দাপট। শহর থেকে বের হওয়ার সময় হালকা কুয়াশা ছিল, কিন্তু এখন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এত ঘন কুয়াশা আমি আমার 25 বছরের ড্রাইভিং জীবনে খুব কমই দেখেছি। মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নয়, বরং সাদা ধোয়ার মতো ভারী কোনো পর্দা নেমে এসেছে। সামনের রাস্তা তো দূরের কথা, গাড়ির বনেটটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে আমি গাড়ির গতি কমিয়ে দিলাম। এমন পরিস্থিতিতে জোরে চালানো মানেই নিশ্চিত মৃত্যু। আমি খুব সাবধানে ধীর গতিতে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। ওয়াইপারগুলো চালু করে দিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কাছের ওপর কুয়াশার আস্তরণ পড়তেই থাকছে। হঠাৎ আমার মনে হলো এক অদ্ভুত দৃশ্য। কুয়াশাগুলো যেন আর স্বাভাবিকভাবে বাতাসে ভাসছে না। সাধারণ কুয়াশা যেমন এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, এটা তেমন নয়। মনে হচ্ছে কুয়াশার কুণ্ডলীগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। আমি স্পষ্ট দেখলাম সাদা ধোয়ার মতো কুণ্ডলীগুলো জানালার ফাঁকফোকর খোঁজার চেষ্টা করছে, যেন বাইরে থেকে কোনো খারাপ জিনিস জোর করে গাড়ির ভেতরে ঢুকতে চাইছে। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, অথচ আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ভয়ের শীতল স্রোত আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়লো। আমি দ্রুত হাত বাড়িয়ে পাশে রাখা পানির বোতলটা কাছে টেনে নিলাম। হাতটা কাঁপছিল। চিপে খুলে ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করলাম, কিন্তু গলার শুষ্কতা গেল না। মনে হচ্ছিল আমি কোনো এক বদ্ধ ঘরে আটকা পড়েছি, যেখানে বাতাস ফুরিয়ে আসছে। আমি দ্রুত ড্যাশবোর্ডের দিকে ঝুঁকে সবকটি জানালার কাজ পুরোপুরি তুলে লক করে দিলাম। সেন্ট্রাল লকটা চেক করলাম 2 বার, কিন্তু অস্বস্তিটা গেল না। মনে হচ্ছে গাড়ির ভেতরের বাতাসও ভারী হয়ে আসছে, যেন অক্সিজেনের বদলে অন্য কোনো ভারী গ্যাস সেখানে জায়গা করে নিচ্ছে। অজানা ভয়ে আমার বুক ধরফর করতে লাগলো। হৃৎপিণ্ডের শব্দ আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ধুপ ধুপ ধুপ। আমি মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করলাম। ছোটবেলা মায়ের কাছে শেখা আয়াতুল কুরসি বের বের করে আওড়াতে লাগলাম। বিপদে পড়লে মহান আল্লাহ তাআলাই একমাত্র আশ্রয়।
কিন্তু আমার জবান জড়িয়ে আসছিল, শব্দগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারছিলাম না। মনে হচ্ছিল কি আমার গলা চেপে ধরে শব্দগুলোকে আটকে রাখতে চাইছে। আমি বুঝতে পারছিলাম এই রাস্তাটা স্বাভাবিক নয়। এই কুয়াশা, এই অন্ধকার, এগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে চলছে না। গাড়িটা এখন প্রায় পিঁপড়ার গতিতে চলছে। আমি স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরে রেখেছিলাম যে আঙুলগুলো ব্যথা করতে শুরু করেছে। আমার চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু মনের চোখ বারবার চলে যাচ্ছে পেছনের কেবিনে। লুকিং গ্লাসে তাকানোর সাহস পাচ্ছিলাম না। পাশে যদি সেখানে এমন কিছু দেখি যা আমি দেখতে চাই না। তবু মানুষের স্বভাব বড় অদ্ভুত, যা নিষেধ মন সেদিকেই টানে। আমি আর চোখে একবার রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। পেছনের কেবিনে আবছা অন্ধকার। সে অন্ধকারের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো লাশটা যেন আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। মনে হলো লাশের চাদরটা কি একটু নড়ে উঠল, নাকি গাড়ির ঝাঁকুনি। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি সশব্দে বলে উঠলাম। নিজের গলার আওয়াজ নিজের কাছে অচেনা লাগলো। গাড়ির ভেতরের এই দম বন্ধ করা পরিবেশ আর বাইরের ওই জীবন্ত কুয়াশার আক্রমণ, সব মিলিয়ে আমি এক অসহ্য মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম। মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না, এই রাস্তা আর ফুরাবে না। আমি যেন কোনো এক অন্তহীন গোলক ধাঁধায় আটকা পড়েছি। আজকের রাতটা যে সহজে কাটবে না, সে নির্মম সত্যটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর ক্রমাগত দোয়া পড়ছি। আমার চোখ রাস্তার দিকে স্থির, যদিও সেই ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আমার সমস্ত মনোযোগ এখন রাস্তার ওই সাদা পর্দার দিকে। হঠাৎ করে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে কুয়াশা এতক্ষণ আমাকে চারপাশ থেকে চেপে ধরেছিল, সাপের মতো পেঁচিয়ে ধরতে চেয়েছিল, তা যেন কোনো এক জাদুমন্ত্রে কমতে শুরু করলো। বাতাসের ঝাপটায় নয়, বরং মনে হলো কেউ যেন ইচ্ছা করে পর্দাটা সরিয়ে নিচ্ছে। দৃষ্টিসীমা পরিষ্কার হতে দেখে আমার মনে সাময়িক স্বস্তি ফিরে এলো। আমি ভাবলাম, যাক, হয়তো বিপদ কেটে গেছে, হয়তো আবহাওয়া আবার স্বাভাবিক হচ্ছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি অ্যাক্সিলারেটরে একটু চাপ দিলাম, কিন্তু সেই স্বস্তি বা আনন্দ 1 মিনিটের বেশি স্থায়ী হলো না। কুয়াশা পুরোপুরি সরে যাওয়ার সাথে সাথেই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় যা ভেসে উঠল তা দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। পাটা অজান্তেই ব্রেক প্যাডেলের উপর চলে গেল। আমার গাড়ি থেকে বেশ কিছুটা সামনে, প্রায় 50-60 গজ দূরে সারিবদ্ধভাবে কিছু লোক রাস্তা পার হচ্ছে। এত রাতে এই নির্জন হাইওয়েতে মানুষ থাকাটাই তো অস্বাভাবিক, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল তাদের চেহারা এবং আচরণ। তাদের সবার পরনে একই রকম ধবধবে সাদা পোশাক, মাথা থেকে হাঁটু পর্যন্ত সাদা রঙের শীতের চাদর দিয়ে এমন ভাবে ঢাকা যে তাদের শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। মুখগুলো চাদরের আড়ালে ঢাকা, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করলো তা হলো তাদের উচ্চতা। লোকগুলো সাধারণ মানুষের উচ্চতার নয়। হেডলাইটের আলোয় তাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে রাস্তার ওপাশে পড়েছে। তারা প্রত্যেকেই লম্বায় অন্তত 7 থেকে 8 ফুটের মতো হবে। অস্বাভাবিক রকমের লম্বা সে অবয়বগুলো একে অপরের পেছনে সারিবদ্ধভাবে হাঁটছে। মোট 5 থেকে 7 জনের মতো হবে সেই ছায়ামূর্তিগুলো। সবার হাঁটার ধরন, পোশাক, উচ্চতা সবকিছু হুবহু এক। মনে হচ্ছে যেন একই ছাঁচে ঢালা কোনো পুতুল বা যান্ত্রিক কিছু হেঁটে যাচ্ছে। তাদের হাঁটার মধ্যে কোনো ছন্দ নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। পা ফেলছে, কিন্তু যেন মাটিতে কোনো শব্দ হচ্ছে না। তারা কোনো দিকে তাকাচ্ছে না, ডানে বা বামে কোনো দিকেই তাদের ভ্রুক্ষেপ নেই। শুধু যান্ত্রিকভাবে এক পাশ থেকে অন্য পাশে রাস্তা পার হয়ে যাচ্ছে। আমি গাড়িটা প্রায় থামিয়ে দিলাম। আমার হাত পা কাঁপছে, বুকের ভিতর ধপ করে উঠল এমন জোরে যে মনে হলো পাঁজর ভেঙে যাবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স চিৎকার করে বলল, কাশেম, পালা, এরা কোনো স্বাভাবিক মানুষ নয়, এরা এই পৃথিবীর কেউ নয়। এত রাতে আশেপাশে কোনো গ্রাম বা জনবসতি নেই, সেখানে এমন অদ্ভুত দর্শন একদল লোক কোত্থেকে আসবে? আর সবাই একই রকম সাদা চাদর কেন পরে থাকবে? তাদের উচ্চতাই বা এত বেশি কেন? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু এক তীব্র ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। মনে হলো আমি যদি এখন হর্ন দেই বা কোনো শব্দ করি তাহলে ওরা আমার দিকে তাকাবে, আর ওরা তাকালেই আমার শেষ। আমি কি করব বুঝতে পারছিলাম না। গাড়ি ঘুরিয়ে চলে যাব নাকি অপেক্ষা করব, কিন্তু পেছনে ফেরার উপায় নেই। রাস্তা সরু, ভয় আমার হাত পা অবশ্যই আসছিল। মনে হচ্ছিল স্টিয়ারিং হুইলটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আরো জোরে জোরে আল্লাহর নাম জপতে শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু। আমার ঠোঁট কাঁপছে, মনে প্রাণে ফরিয়াদ করতে লাগলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সহি সালামতে বাড়ি ফেরার তৌফিক দাও।
আমি গাড়ির গতি একদম কমিয়ে দিয়েছিলাম। গাড়িটা এখন গড়িয়ে গড়িয়ে চলছে। মন্ত্রমুগ্ধের মতো আমি সেই অদ্ভুত জিনিসগুলোর রাস্তা পার হওয়া দেখতে লাগলাম। মনে হচ্ছিল সময় থমকে গেছে, প্রতিটা সেকেন্ড যেন এক এক ঘন্টার সমান। ওই সাদা অবয়বগুলো ধীরালয়ে রাস্তা পার হচ্ছে, আর আমি গাড়ির ভেতরে বসে পাথরের মতো জমে আছি। আমার মনে হলো আমি কোনো এক দুঃস্বপ্নের মধ্যে আছি, যেখান থেকে জেগে ওঠার কোনো উপায় নেই। এই ছায়ামূর্তিগুলো কি কোনো খারাপ জিনিস, নাকি কোনো অশরীরী বা অন্য কোনো জগৎ থেকে আসা কেউ? আমার জানা নেই। শুধু জানি দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি গাড়ির গতি কমিয়ে প্রায় থামিয়ে দিয়েছিলাম। ইঞ্জিনের শব্দটা তখন খুব ক্ষীণ, যেন গাড়িটাও ভয়ে দম বন্ধ করে আছে। আমার চোখ স্থির ছিল সামনের সেই লম্বা সাদা মূর্তিগুলোর দিকে। তারা ধীর পায়ে কোনো শব্দ না করে একে একে রাস্তা পার হয়ে রাস্তার পাশের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তার ওই পাশটায় ঘন জঙ্গল আর খাদ। তারা সেখানে নামলো নাকি হাওয়ায় মিলিয়ে গেল তা আমি ঠাউর করতে পারলাম না। সর্বশেষ মূর্তিটি যখন অন্ধকারের আড়ালে চলে গেল, তখন আমি যেন কিছুটা ধাতস্থ হলাম। বুকের ওপর চেপে বসা ভারী পাথরটা যেন একটু সরল। আমি বড় একটা শ্বাস নিলাম, নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। ভাবলাম, কাশেম, তুই হয়তো ভুল দেখেছিস। এতক্ষণ টানা গাড়ি চালানোর ক্লান্তি, তার উপর কুয়াশার খেলা, সব মিলিয়ে হয়তো চোখের ধাঁধা ছিল। মনের ভুলও তো হতে পারে। নিজেকে সাহস দেওয়ার আপ্রাণ চেষ্টা করলাম। বিড়বিড় করে বললাম, আল্লাহ ভরসা, যা হওয়ার হয়েছে। তারপর কাঁপা কাঁপা পায়ে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়ির স্পিড বাড়তে শুরু করলো। আমার এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত জায়গাটা পার হওয়া। আমি চাইছিলাম বাতাসের বেগে ওই স্থানটি অতিক্রম করতে, যাতে ওই বিষাক্ত বাতাস আমাকে স্পর্শ করতে না পারে। গাড়িটি যখন সেই নির্দিষ্ট স্থানটি যেখান দিয়ে অবয়বগুলো পার হয়েছিল অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেল, তখন আমার মনে হলো একবার পেছনে ফিরে দেখা দরকার। মানুষের মন বড় বিচিত্র। ভয়ের উৎসটা সত্যিই চলে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক অদম্য কৌতূহল কাজ করে। আমি অবচেতন মনেই ডান পাশের সাইড মিরর বা লুকিং গ্লাসের দিকে তাকালাম। আর তখনই আমি দেখলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, যা আমার রুহ পর্যন্ত কাঁপিয়ে দিল। সেই দৃশ্য দেখার পর আমার শরীরের রক্ত যেন মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। আয়নায় আমি স্পষ্ট দেখলাম সেই মানুষরূপী লম্বা জিনিসগুলো ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তারা জঙ্গলে যায়নি, তারা মিলিয়েও যায়নি। তারা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখান দিয়ে আমি মাত্রই পার হয়ে এসেছি। কিন্তু এবার তাদের দাঁড়ানোর ভঙ্গিমা ভিন্ন। রাস্তা পার হওয়ার সময় তারা ছিল সারিবদ্ধ, কিন্তু এখন তারা সবাই জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তাদের সবার মুখ এখন ফেরানো আমার গাড়ির দিকে। সাদা চাদরের আড়ালে তাদের মুখ দেখা যাচ্ছিল না, সেখানে ছিল কেবল নিখোশ কালো অন্ধকার। কিন্তু আমি অনুভব করলাম ওই অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। তারা সবাই আমার চলে যাওয়ার দৃশ্যের দিকে তাকিয়ে আছে। তাদের সেই স্থির নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা যেন কোনো অশুভ ইঙ্গিত বহন করছিল। মনে হচ্ছিল তারা আমাকে বলছে, তুমি আমাদের দেখেছ, আমরাও তোমাকে দেখেছি, তুমি পালাতে পারবে না। ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম এগুলো মনের ভুল ছিল না, এগুলো কুয়াশার খেলা ছিল না, এগুলো ছিল জলজান্ত কোনো খারাপ জিনিস, কোনো অশুভ ছায়ামূর্তি, যারা নির্জন রাতে এখানে উৎপেতে ছিল। তাদের স্থির চাহনি আমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত নামিয়ে দিল। ভয় আমার সারা শরীর ঘামে ভেজে গেল। যদিও বাইরের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে, আমার মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। গলার কাছে কলিজাটা চলে এসেছে বলে মনে হলো। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম আয়না থেকে। আমার মনে হলো আমি যদি আর এক মুহূর্ত ওই আয়নায় তাকিয়ে থাকি, তাহলে আমি হয়তো জ্ঞান হারাবো, অথবা আমার হার্ট অ্যাটাক হবে। আমি পাগলের মতো এক্সেলারেটরে জোরে চাপ দিলাম। ইঞ্জিনের গর্জনে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আমার মনে হলো ওই ছায়ামূর্তিগুলো যে কোনো মুহূর্তে দৌড়ে এসে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, কিংবা তাদের লম্বা হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলতে পারে। আমি শুধু পালাতে চাইছিলাম ওই নরক থেকে। রাস্তা আঁকাবাঁকা ছিল, কিন্তু আমি সেদিকে খেয়াল করিনি। আমি শুধু জানতাম আমাকে বাঁচতে হবে। ওই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো আমার মস্তিষ্কে গেঁথে গেল এক বিভীষিকা হয়ে। বাকি রাস্তাটা আমি কিভাবে পার করেছি তা আমি নিজেও জানি না। আমার মস্তিষ্কে তখন কোনো যুক্তি কাজ করছিল না, শুধু একটাই চিন্তা, পালাতে হবে, যত দ্রুত সম্ভব পালাতে হবে। স্পিডোমিটারের কাঁটা তখন কততে ছিল আমার খেয়াল নেই। আমি শুধু স্টিয়ারিংটা আঁকড়ে ধরে রেখেছিলাম।
সাইড মিররে ওই দৃশ্য দেখার পর থেকে আমার মনের অবস্থা পুরোপুরি বিগড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি গাড়ি চালাচ্ছি ঠিকই, কিন্তু আমার নিয়ন্ত্রণ নিজের হাতে নেই। আমার মনে নানা উল্টাপাল্টা চিন্তা আসতে শুরু করলো। মনে হচ্ছিল এই বুঝি সেই সাদা পোশাকের দীর্ঘদেহী ছায়ারা আবার বাতাসের বেগে উড়ে এসে গাড়ির সামনে দাঁড়াবে, কিংবা হঠাৎ করে জানালার পাশে এসে সেই চাদর ঢাকা মুখ নিয়ে উকি দেবে। আতঙ্কে আমি বারবার পেছনের কেবিনের লুকিং গ্লাসে তাকাচ্ছিলাম। আমার মনে এক অদ্ভুত ও ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধল। পেছনের স্ট্রেচারে থাকা বৃদ্ধের লাশটি কি এখনো ওখানে আছে, নাকি সেও কোনোভাবে ওই ছায়াদের সাথে মিশে গেছে? এমন তো হতে পারে ওই রাস্তায় যারা দাঁড়িয়েছিল তারা এই লাশের সঙ্গী সাথী, কিংবা ওই ছায়াদেরই কেউ কি এখন লাশের জায়গায় শুয়ে আছে। এই অনিশ্চয়তা আমাকে পাগল করে তুলছিল। মনে হচ্ছিল পেছনের কেবিনে আমি একা নই। লাশের সাদা কাপড়টা কি নড়ছে? ওই বৃদ্ধ কি এখন উঠে বসবেন? আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করছিলাম। যদিও গাড়ির জানালা সব বন্ধ, মনে হচ্ছিল পেছনের সিট থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বারবার মনে হচ্ছিল লাশের হাতটা বুঝে এসে আমার কাঁধে স্পর্শ করবে। আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। ভাবছিলাম আজকে আমি আদৌ বাড়ি ফিরতে পারবো, নাকি এই লাশ ঠিকানায় পৌঁছে দেওয়ার আগেই আমি নিজেই লাশে পরিণত হব। সারা রাস্তা আমি অনবরত আল্লাহর নাম জপতে থাকলাম। ইয়া আল্লাহ ছাড়া আমার মুখে আর কোনো কথা ছিল না। আমার মনে হচ্ছিল দূর থেকে কেউ বা কারা আমাকে ক্রমাগত লক্ষ্য করছে। এক অদৃশ্য চোখ যেন অন্ধকারের ভেতর থেকে আমার প্রতিটি গতিবিধি অনুসরণ করছে। রাস্তার পাশের গাছগুলোকেও মনে হচ্ছিল এক একটা দৈত্য। বাতাসে গাছের পাতা নড়ার শব্দকেও মনে হচ্ছিল ফিসফিসানি। প্রতিটি মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল এক একটি যুগের সমান সময় যেন কাটছেই না। অবশেষে দীর্ঘ আতঙ্কের প্রহর শেষে আমি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালাম। জেলা সদরের সেই বাড়িটার সামনে যখন গাড়ি থামালাম, তখন ফজরের আজান ভেসে আসছে। দূর থেকে লাশের অপেক্ষায় থাকা পরিবারটি বাইরেই দাঁড়িয়েছিল, তাদের চোখে মুখে শোকের ছায়া। কিন্তু আমার দিকে তাকানোর সময় তাদের চোখে বিস্ময় দেখলাম। হয়তো আমার বিধ্বস্ত চেহারা, ঘামে ভেজা শরীর আর ভয়ার্ত চোখ দেখে তারা অবাক হয়েছিল। আমি গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়লাম। আমার হাত পা তখনও ঠকঠক করে কাঁপছিল। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। কোনো মতে স্ট্রেচারটা বের করে লাশটি পরিবারের লোকজনের হাতে বুঝিয়ে দিলাম। তাদের কান্নাকাটি বা শোকের দিকে আমার কোনো খেয়াল ছিল না। কে কি বলছে, কে কাঁদছে, সব আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। আমি শুধু চাইছিলাম দায়িত্ব শেষ করে এই জায়গা থেকে, এই লাশের কাছ থেকে পালাতে। আমার মনে হচ্ছিল লাশটা নামিয়ে দেওয়ার পরও ওই খারাপ জিনিসগুলোর ছায়া আমার গাড়িতে লেগে আছে। নিজের পারিশ্রমিকটা বুঝে নেওয়ার সময় আমার হাত কাঁপছিল। তারা হয়তো ভেবেছিল ঠান্ডায় কাঁপছি, কিন্তু তারা জানতো না এই কাঁপুনি হাড়ের ভেতর থেকে আসা এক আদিম ভয়ের কাঁপুনি। টাকাটা পকেটে ঢুকিয়ে আমি এক মুহূর্ত দেরি না করে আবার গাড়িতে উঠলাম। পানি খাওয়ার বা বিশ্রাম নেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি শুধু চাইছিলাম নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে। লাশ নামিয়ে দিয়ে ফেরার পথেও আমার আতঙ্ক কমল না। যদিও গাড়ি এখন খালি, পেছনে কোনো লাশ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল পেছনের কেবিনে এখনো সেই লাশটা রয়ে গেছে। সেই ভারী ভাব, সেই শীতল অনুভূতিটা গাড়ি থেকে যায়নি। আমি বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিলাম, যদিও সেখানে কিছুই ছিল না, শুধু খালি স্ট্রেচারটা পড়েছিল। কিন্তু আমার মনের চোখ দেখছিল অন্য কিছু। সেই সাদা পোশাকের লম্বা ছায়ামূর্তিগুলোর দাঁড়িয়ে থাকার দৃশ্য আমার মানসপটে বারবার ভেসে উঠছিল। তাদের সেই নিস্তব্ধ অন্ধকার চাহনি যেন আমাকে তাড়া করে ফিরছিল। পুরোটা পথ রাস্তা ফাঁকা ছিল, ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমার মনে হচ্ছিল সেই কুয়াশাচ্ছন্ন অন্ধকার এখন আমার চারপাশে ঘিরে আছে। মনে হচ্ছিল আমি যদি আবার ওই আয়নায় তাকাই, দেখব তারা আমার গাড়ির পেছনের সিটে বসে আছে। সে যখন বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখনও তার মনে হচ্ছিল সেই অশরীরী বা অজানা অবয়বগুলো তার পিছু ছাড়েনি। তারা যেন দূর থেকে তাকে পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যেন নিশ্চিত করছে আমি যেন এই কথা কাউকে না বলি। অবশেষে নিজের বাড়িতে পৌঁছে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্যারেজে গাড়িটা কোনো মতে ঢুকে আমি টলতে টলতে ঘরে ঢুকলাম। আমার স্ত্রী দরজা খুলে আমার অবস্থা দেখে আঁতকে উঠল। আমার চোখ লাল, চেহারা ফ্যাকাশে, শরীর বরফের মতো ঠান্ডা। ঘরে ঢোকার সাথে সাথেই আমার শরীর ভেঙে পড়ল। আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। সেদিন দুপুরের পর থেকেই আমার শরীরে প্রচন্ড জ্বর এলো। থার্মোমিটারের তাপমাত্রা এত বেশি উঠল যে বাড়ির সবাই ভয় পেয়ে গেল। 104-105 ডিগ্রি জ্বর। সেই সাথে শুরু হলো প্রলাপ বকা। আমি জ্বরের ঘুরে বারবার সেই সাদা পোশাকের লোকগুলোর কথা বলছিলাম। আমার স্ত্রী পরে বলেছিল আমি নাকি ভয়ে চিৎকার করে বলেছিলাম, ওরা তাকিয়ে আছে, আয়নায় তাকালে ওরা ধরে ফেলবে, ওরা মানুষ না,
ওরা লম্বা, অনেক লম্বা। আমার স্ত্রী ও পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারছিল না। তারা ভাবছিল আমি হয়তো লাশের ভয় পেয়েছি বা অতিরিক্ত ক্লান্তিতে আবল তাবল বকছি। তারা শুধু আমার শিয়রে বসে আল্লাহর নাম নিচ্ছিল আর মাথায় পানি ঢালছিল। টানা 1 সপ্তাহ আমি বিছানায় পড়ে রইলাম। জ্বরের তীব্রতায় আমি রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই কুয়াশার সেই লম্বা সাদা মূর্তিরা চোখের সামনে ভেসে উঠত। মনে হতো তারা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেলেও আমার মনের আতঙ্ক কাটছিল না। শরীরের রোগ হয়তো ওষুধে সারে, কিন্তু মনের ভেতর ঢুকে যাওয়া ভয় তো সহজে যায় না। 1 সপ্তাহ পর যখন আমার জ্বর কমলো, তখন আমার শরীর ছিল ভীষণ দুর্বল। কিন্তু শরীরের দুর্বলতার চেয়ে মনের আঘাতটা ছিল অনেক বেশি গভীর। সেদিনের সেই হারহিম করা ভয়টা আমার মনে স্থায়ীভাবে গেঁথে গেল। আমি কাশেম, যে কিনা 25 বছর ধরে লাশের গাড়ি চালাই, সে আমি আর কোনোদিন রাতে একা দূরপাল্লার ট্রিপে যাইনি। যত টাকার অফারই আসুক, যত ইমার্জেন্সি হোক, সূর্যাস্তের পর আমি আর হাইওয়েতে গাড়ি নিয়ে নামিনি। আমার সহকর্মীরা অবাক হয়, অনেকে হাসাহাসি করে, কিন্তু আমি জানি আমি ওই রাতে কি দেখেছি। সেই কনকনে শীতের রাতের বিভীষিকা, সেই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো আর আয়নায় তাদের ঘুরে তাকানোর দৃশ্য, এগুলো আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। সেই খারাপ জিনিসগুলো আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। আল্লাহ তাআলা যেন আর কোনোদিন আমাকে বা অন্য কাউকে এমন ঘটনার মুখোমুখি না করেন, এটা আমার একমাত্র দোয়া। মামুন তার যুবক বয়সের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি মামুন সাহেবের শেয়ার করা ঘটনায়। 80-র দশকের কথা। মামুন সাহেব তখন একেবারেই যুবক। তিনি কলেজে পড়েন এবং মেস করে থাকেন মিরপুর 14 নম্বরে কোনো একটি জায়গায়, স্টুডেন্ট মেসে। তার সাথে তার যারা বন্ধু আছে তারা খুবই ক্লোজ, তো ভালোই সময় কাটে তাদের। মামুন সাহেবের বাবা মোটামুটি অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ছেলেকে ঢাকায় এই চলাফেরার জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, 100 সিসির মোটরসাইকেল, ইয়ামাহা সেই সময়কার। তো এটা নিয়ে তিনি খুব ঘোরাঘুরি করতেন বিভিন্ন জায়গায়। তো একদিন রাতে তিনি এরকম ঘুরতে গিয়েছেন। একটা সিনেমা হল ছিল সেখানে, তিনি যেখানে থাকতেন তার কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল। তো রাতের বেলা সিনেমা দেখতে গিয়েছেন তিনি। তখন 9টা-12টা শো চলে, এটা লেট নাইট শো। তো মামুন সাহেব নাকি প্রায় তার বন্ধুদের নিয়ে সেখানে যেতেন, সিনেমা দেখতেন। ওখানে সিনেমা দেখতে গিয়ে বেশ ঘোরাঘুরি করছেন। তখনও সিনেমা শুরু হতে বেশ খানিকক্ষণ বাকি। তিনি পৌঁছে গেছেন প্রায় রাত 8টার দিকে। তো ঘোরাঘুরি করতে করতে তার সাথে দেখা হয়ে গেল তাদের গ্রামের এক বড় ভাইয়ের, যার নাম নাসির। মামুন সাহেবরা তাকে নাসির ভাই বলে ডাকতো। তো মামুন সাহেবদের সাথে নাসির ভাইয়ের বেশ ভালো সম্পর্কের কারণ হচ্ছে নাসির ভাই খুব মাইডিয়ার টাইপের মানুষ ছিলেন এবং তিনি মামুন সাহেবদের নিয়ে আড্ডা দিতেন, ঘুড়ি উড়াতেন, এদিক ওদিক যেতেন, বাজারে যে এটা ওইটা কিনতেন, খেতেন, গল্প করতেন, খোশ গল্প করতেন একসাথে। তো দেখা যেত নাসির ভাইয়ের বন্ধু যারা ছিল তারা ছোটদের এতটা কাছে ভিড়তে দিতে চাইতো না, কিন্তু মামুন সাহেবরা তার থেকে বছর 3 ছোট হওয়ার পরেও নাসির ভাই তাদের সাথে ঠিকই মিশতেন, তাদেরকে অ্যাক্সেস দিতেন, তাদের নিয়ে ঘুরতে যেতেন, তাদের নিয়ে ঘুড়ি উড়াতেন, তাদেরকে একেবারে বন্ধুর মতোই দেখতেন। তো এই কারণে মামুন সাহেবদের কাছে নাসির ভাই বেশ প্রিয় একটা ক্যারেক্টার। তো যাই হোক, এই দেখা হয়ে যাওয়াতে বেশ ভালো লাগলো মামুন সাহেবের। তিনি নাসির ভাইকে নিয়ে বসলেন একটা চায়ের দোকানে, তারা চা সিঙ্গাড়া খাচ্ছেন, গল্প করতেছেন। তো মামুন সাহেব জিজ্ঞেস করলো, তারপর ভাই আপনি এখন এখানে কিভাবে কি? তো বলতেছে, নাসির ভাই বলতেছে যে আমি ঢাকায় আসছি আসলে ব্যবসার কাজে, এখান থেকে অনেক প্রোডাক্ট নিয়ে যাই, চুজ করে করে নিয়ে যাই, আমার তো দোকান আছে ওইখানে জানো। বলছে হ্যাঁ আপনার দোকান তো ছিল, বলে ওইটার আর অনেক বড় করছি, ওখানে অনেক প্রোডাক্ট উঠাইছি এবং ঢাকার থেকে নিয়ে যাই। আর নাসির ভাই বললেন যে তার চাচার এখানে একটা জায়গা আছে মিরপুরে কোন একটা জায়গায়, একটু ডিপে। তখনকার সময় মিরপুর ওই জায়গাগুলো এত ডেভেলপড হয়নি, একেবারে গ্রামের মতো অবস্থা, পুরোই গ্রামের মতো ছিল। তো যাই হোক, সেখানে যখন নতুন জায়গা জমি হচ্ছে, প্লট হচ্ছে, সেই জায়গায় এই নাসির সাহেবের চাচা একটা জায়গা নিয়েছেন। জায়গা নিয়ে সেই জায়গায় তিনি বাউন্ডারি ওয়াল করে ঘর করে দিচ্ছেন টিনের। তো নাসির সাহেব ঢাকায় যখন আসেন ওইখানেই থাকেন, সেই ঘরেই থাকেন। মোটামুটি মাসের মধ্যে প্রায় 2 সপ্তাহের মতো তার এখানে থাকা হয়। আর ভালোই জায়গাটা, তিনি বললেন যে একেবারে নিরিবিলি গ্রামের মতোই লাগে। তো তিনি বললেন মামুন সাহেবকে যে তুমি এসে আমরা আড্ডা দিব না, যখন আমি ঢাকায় থাকি এসে আড্ডা দিব না। তিনি বুঝাই দিলেন মামুন সাহেবকে কিভাবে আসতে হয়, মানিকদির কোন অঞ্চল দিয়ে এভাবে ঢুকে ওই জায়গায় যেতে হয় আর কি, বুঝাই দিলেন। এরকম বললো যে একদম পুরো গ্রামের মতো, তোমার লাগবে না, তবে আসতে একটু সমস্যা হবে কারণ রাস্তাঘাট খুব একটা ভালো না, এই হচ্ছে অবস্থা। তো মামুন সাহেব বললেন যে অসুবিধা নাই ভাই, আমার তো একটা আছে মোটরসাইকেল এখানে, এই। আর মামুনও তার মেসের ঠিকানা দিল নাসির ভাইকে, বললো যে
আপনি চলে আসেন, আপনি যদি ঢাকা আসেন আমাদের মেসে এসে বেড়াইতে পারবেন, অসুবিধা নেই, আমরা ছাত্ররা থাকি কয়েকজন। যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করে নাসির ভাই বিদায় নিলেন, মামুন সাহেবও চলে গেলেন তার সিনেমাতে। এরপর বেশ অনেকদিন চলে গেছে, সময় নর্মালি পার হচ্ছে মামুন সাহেবের। তিনি নর্মালি তার ক্লাস করেন, তিনি এর মাঝে 2টা বাচ্চাদের পড়ানোর কাজ নিয়েছেন, ওই টিউশনই করেন মিরপুর 1 নম্বরের কাছে গিয়ে। যেহেতু তার মোটরসাইকেল আছে তার সমস্যা হয় না, তো এইভাবেই চলছে আর কি। তো একদিন মামুন সাহেব গেছেন টিউশনি করাইতে, তো পড়াচ্ছেন, সন্ধ্যার সময় পড়াইতে যেতেন বাচ্চাগুলারে। তো পড়াশোনা শেষ, রাত বাজে 9টা, তিনি বের হয়ে আসলেন স্টুডেন্টের বাসা থেকে। বের হয়ে এসে তিনি মোটরসাইকেলটা স্টার্ট দিয়েছেন, এই সময় দেখলেন যে বেশ বাতাস ছুটছে, দমকা বাতাস। তিনি বুঝলেন যে ঝড় বৃষ্টি আসবে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু তিনি বের হয়ে আসছেন, স্টার্ট দিয়ে দিলেন মোটরসাইকেল, রওনা দিয়ে দিলেন সামনে। তো যাচ্ছেন, ওই গলির ভেতর থেকে বের হয়ে এসে মেন রোডে উঠছেন। মেন রোডে উঠে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন, মানে সোজা যাবেন আর কি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হলো, মোটা মোটা মানে ফোঁটা, বৃষ্টির বড় বড় ফোঁটা টপ 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 করে পড়তেছে, এবং কিছুক্ষণ পরে প্রচন্ড বর্ষণ শুরু হলো, তুমুল বর্ষণ, তার সাথে বাতাস। মানে সামনে দেখা যাচ্ছে না কিছু। এদিকে রাস্তা হচ্ছে একদম পিচ কালো রাস্তা, ল্যাম্পপোস্ট গুলো সব নেভা সামনে, মানে ইলেকট্রিসিটি চলে গেছে। মামুন সাহেবের হেডলাইটও খুব বেশি কভার করতেছে না, তখনকার মোটরসাইকেলের হেডলাইট এত স্ট্রং ছিল না। মামুন সাহেব আস্তে করে দেখলেন যে কি করা যায়। রাস্তার এক পাশে দেখলেন যে একটা শেড আছে, বাসের যাত্রী শেডের মতো এরকম। তো তিনি তাড়াতাড়ি ওইদিকে বাইকটাকে মানে নিয়ে গেলেন, একদম পাশে, রাস্তার পাশে রেখে তাড়াতাড়ি নেমে গেলেন বাইক থেকে। নেমে তাড়াতাড়ি শেডের নিচে যায় দাঁড়ালেন। আরো কিছু মানুষ ওইখানে আছে, দাঁড়ায় আছে বৃষ্টিতে, এবং প্রচন্ড বৃষ্টি তোড় এসে বাড়ি মারতেছে, বাতাস সহ। মানুষ ভিজে যাচ্ছে, মানুষজন ভিজে যাচ্ছে, ওখানে আসলে খুব একটা কাজ হচ্ছে না। মামুন সাহেব চিন্তা করতেছেন যে তিনি এখানে দাঁড়ায় থাকবেন না চলে যাবেন। তো একবারে পিছনে এসে দাঁড়াইছেন, ওখানে একটা সিমেন্টের বেঞ্চি আছে। তো মনে হলো বেঞ্চি থেকে তারা কেউ বললো মামুন না। তো শব্দটা খুব আস্তে আসছে, এই শব্দ মানে বৃষ্টির যে তোড়, মানে ওই যে উপরে টিনের শেডে পড়তেছে, পাশে পড়তেছে, এই শব্দের মধ্যে এই শব্দ শোনাই যাচ্ছে না। তো তিনি একটু অবাক হয়েছেন যে তারে কেউ ডাকতেছে নাকি এরকম, এখানে কে ডাকবে তারে। তো তিনি একটু ইগনোর করার চিন্তা করছিলেন যে কে ডাকতেছে কে জানে, এখানে অন্য কাউরে ডাকতে পারে। তারপর যখন আবার ডাকলো এই মামুন, তখন তিনি বুঝলেন তাকেই ডাকতেছে পেছন থেকে। তো তিনি ঘুরে তাকাইলেন, তাকায় দেখতেছেন বেঞ্চের উপর কেউ বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকার, তো ইলেকট্রিসিটি নাই, তার মধ্যে এরকম মানে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, মধ্যে চেহারা দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে একটা শার্ট একটা প্যান্ট পরা একজন, মানে, এবং মাথার উপরে মানে টুপি দেয়া, টুপি পরছে, টুপি পরলে যেরকম সেরকম। তো তিনি বুঝতে পারতেছেন না কে। যায় মামুন, আমি নাসির। উনি তখন অবাক হলেন, আরে নাসির ভাই আপনি এখানে? কাহা এখানে আটকায় গেছি। বলে কি ব্যাপার, তুমি এখানে কি করো? আরে আমি তো বাসায় যাইতেছিলাম টিউশনি শেষে, দাঁড়াইছি। তো দুজনে কথাবার্তাই হচ্ছে, কেউ কারো কথা খুব বেশি স্ট্রং ভাবে শুনতে পাচ্ছে না। এর মাঝে নাসির ভাই গলা উঁচায় বললেন যে মামুন, আমার বাসায় চলো, আমার বাসা বেশি দূর না এখান থেকে, চলো, তোমার তো আর এরকম দেখা হয় না, কবে তোমার নিয়ে যাবো আর তুমি কবে আসবা, চলো। তো মামুন সাহেব বলতেছে যে আরে ভাই, এই যে বৃষ্টি হইতেছে কেমনি কি, আমার বাসায় তো আমি যাওয়ার চিন্তা করতে পারতেছি না, বৃষ্টি থামুক তারপর দেখি, দাঁড়ান কিছুক্ষণ দাঁড়াই। তো তখন নাসির ভাই বলছে হ্যাঁ বৃষ্টি থামবে একটু পরে, অসুবিধা নাই, বসো, দাঁড়াও এখানে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আসলে বৃষ্টি একটু পর কমে আসলো। তো তিনি বেরোয় আসলেন, মামুন সাহেব ছাউনির নিচ থেকে, ওই নাসির ভাই বেরোয় আসলো। অন্ধকারে কেউ কাউকে খুব ভালো মতো দেখতে পাচ্ছে না। তো নাসির ভাই বলছে চলো চলো আমার বাসায় চলো, আমার বাসায় তো তোমার যাওয়া হয় নাই, আর কবে তোমার আমি নিয়ে যাব, তোমার ওখানে আসবো, অনেক ঝামেলা, চলো আজকে চলো চিনাই দিয়ে আসো। তো মামুন সাহেব কিছু মনে না করে বললো আচ্ছা ঠিক আছে চলেন। তো যাই হোক, তারা গেল, মোটরসাইকেলে বসলো, আবার মোটরসাইকেলে একটু মুছে কাপড় ছিল এখানে। তো রাস্তায় মোটামুটি খানিকটা পানি হয়েছে আর কি, এর মধ্যে দিয়ে এগোয়ে চললেন তারা দুজন। চলতে চলতে এক সময় মানে ওই মেন রাস্তা থেকে ঢুকে যে দেখলো যে এরকম একটা চিকন রাস্তার মধ্যে উঠছে। মামুন সাহেবকে ইনস্ট্রাকশন দিচ্ছে নাসির ভাই পেছন থেকে। তো যাচ্ছে, যে যেতে যেতে দেখলো যে একেবারে মাটির মতো রাস্তা, মানে একদম কাঁচা রাস্তার মতো রাস্তা, গ্রামের মতো, সেটার মধ্যে ঢুকে গেল। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে রাস্তা ভিজা ভিজা, এবং গাছপালা আশেপাশে যেগুলো আছে ওগুলো থেকে পানি পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে। আর মানে মোটামুটি মনে হচ্ছে পুরো গ্রাম। মানে এই জায়গা, এই অঞ্চলটাতে এর আগে মামুন সাহেব আসে নাই, তার এইবার ফার্স্ট আসা। তো নাসির সাহেব তাকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছে রাস্তা দিয়ে, এবং কথাবার্তা খুব যে হচ্ছে তা না, মোটরসাইকেলের সাউন্ড আছে, আর রাস্তাতে সাবধানে চালাতে হচ্ছে, কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় দেখতেছে পানি এরকম নেমে যাচ্ছে নিচে, মানে এই পাশ থেকে পানিটা নেমে ওই পাশে চলে যাচ্ছে, এরকম ছোট একটা ইসের মতো আর কি, গর্তের মতো যেতে পানি চলে যাচ্ছে, এর মাঝখান দিয়ে কাটায় কাটায় যেতে হচ্ছে। তো
তো চলতে চলতে অনেক দূর চলে আসছে। মামুন সাহেব বলতেছে যে নাসির ভাই আর কত দূর? বলে আরে আরে চলো চলো এই সামনে। এরকম করতে করতে দেখলো যে যেই জায়গায় এখন আসছে দেখলো মামুন সাহেব, এইটা পুরাপুরি মনে হয় যে তাদের গ্রাম যেরকম আছে সেরকম, গাছপালা ওইরকম, এবং গাছগাছালির সাথে যে বৃষ্টি হচ্ছে এগুলো থেকে পানি পড়তেছে, বাঁশঝাড় আছে কয়েক জায়গায়। তো এরকম ঘুরতে ঘুরতে এক জায়গায় এরকম মোড় নিয়ে আসলে এসে বললো দূরে ওই যে দেখছো ওই যে ঘরের দেখা যায়, মানে অংশ দেখা গেলো যে একটা বাউন্ডারি করা দেয়াল, প্রায় হবে 3 ফিট 3.5 ফিট উঁচা বাউন্ডারি, তার ভেতর থেকে ঘরের অর্ধেক দেখা যাচ্ছে, টিনের ঘরের অর্ধেক, এখানে অন্ধকার। এবং সেই ঘর থেকে বেশ খানিকটা দূরে আরো কতগুলো ঘরের স্ট্রাকচার দেখা যাচ্ছে, কিছু গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু কোনো ঘরের মধ্যে ওরকম আলো নাই। তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নাই, সে বুঝতে পারলো। তো সে জিজ্ঞেস করলো পিছনে নাসির ভাইকে যে নাসির ভাই কি এনে কি ইলেকট্রিসিটি নাই? বলে আছে, সব জায়গায় আছে, আমার বাসায় কিন্তু নাই, আরো 2-1টা বাসাও নাই। বলে আপনার বাসায় ইলেকট্রিসিটি নাই, আপনি কেমনে আছেন? আসি আমি রাত্রেবেলা হ্যারিকেন জ্বালাই, মোম জ্বালাই, এইভাবে থাকি। যাই হোক অসুবিধা নাই, চলো, খারাপ লাগবে না তোমার। তো বলতে বলতে এগিয়ে গেল তারা। তো একসময় একটা জায়গায় পৌঁছাইলো, ওই জায়গায় বাউন্ডারি ওয়াল যেখানে দেখাইছিল আসলে নাসির ভাই দূর থেকে। তো বললো যে এই এই জায়গায় নেমে যাও। তো দেখলো একটু নিচা, যেই রাস্তাতে সে আছে সেখান থেকে একটু নিচে নেমে যেতে হবে। তো মামুন সাহেব নেমে গেলেন মোটরসাইকেল নিয়ে, ঢুকলে ওই গেটের সামনে আসলেন, যে ওই জায়গায় বাউন্ডারি ওয়ালের সাথে গেট, একটা টিনের গেট। নাসির সাহেব যে ওই টিনের গেটটা সরাই দিলেন, আর মামুন সাহেব ঢুকাইলেন ওইখানে মোটরসাইকেল। তো ঢোকার পর তো বেশ ফাঁকা একটা উঠানের মতো জায়গা, বেশ ভালোই লাগলো, ঘাস টাস আছে একপাশে, এবং তার এক কোনায় বেশ বড় একটা বাঁশঝাড়, মোটামুটি বেশ অনেকগুলো বাঁশ এখানে। আর তার পাশে একটা কুয়া, মানে এই কুয়া থেকেই মনে হয় পানি ব্যবহার করেন তারা, একটা কুয়া। আর তার পেছনে ওই যে টিনের ঘরটা, আর এক পাশে একটা ছোট্ট শেড আলা রান্নাঘর খোলা, মানে ওইটা দেয়াল টেয়াল নাই, আর বাথরুম পেছন দিকে। তো এগুলো সবই দেখা যাচ্ছে এখান থেকে, মোটরসাইকেল নিয়ে ঢোকার পর মামুন সাহেব সবই দেখতে পারছেন। তো ভালো লাগছে, খারাপ না। তিনি মোটরসাইকেলটা এক পাশে রাখলেন, তো রেখে তালা দিচ্ছেন মোটরসাইকেলে, দেখলেন নাসির ভাই হেঁটে গিয়ে ওই যে ঘরের দরজা খুলছেন, খটখট শব্দ হচ্ছে ওখান থেকে। তো দরজা খোলার পরে একটু পরে তিনি যখন তালা মেরে উঠে আসতেছেন, দেখলেন যে নাসির ভাই বেরিয়েছে হারিকেন নিয়ে, হারিকেন জ্বলতেছে, হারিকেনের আলো পড়ছে সামনের যে উঠানের দিকে। তো পরে দেখতেছে যে ওখানে ঘাস আর পানি, বেশ সুন্দর লাগতেছে দেখতে, ঘাসের মধ্যে চিকচিক করতেছে পানি হারিকেনের আলোয়। মামুন সাহেবের মনে হলো তিনি আবার গ্রামে চলে আসেন। তো তিনি বললেন যে নাসির ভাই ভালোই তো, এখানে আপনি কি একা থাকেন, ভয় লাগে না আপনার? তো দেখলেন যে নাসির ভাই মনে একটা নিঃশ্বাস ফেলে বললেন যে আরে ভাই, ভয়ের মধ্যে বসবাস করলে আর ভয় লাগার কিছু নাই। তো মামুন সাহেব মনে করলেন এটা আবার কেমন উত্তর হইলো, তার কিছু বললো না। তিনি হেঁটে গেলেন, যে বললেন যে এখন কি করবেন ভাই, খিদা তো লাগছে, খাওয়া দাওয়া কি হবে? তো নাসির ভাই বললেন যে দেখি কি রান্না করা যায়, খিচুড়ি টিচুড়ি রান্না করবো আর কি। তো ওই হারিকেন রেখে নাসির ভাই ঘরের মধ্যে গেলেন, তিনি বুঝলেন যে এখানে তাদের রান্না বাড়ার আয়োজন হবে। তো মামুন সাহেব দাঁড়ায় আছেন বাইরে হারিকেন নিয়ে, ভেতর থেকে নাসির ভাই তাকে ডাক দিয়ে বললেন যে মামুন, ঘুরে বেড়াও, দেখো জায়গাটা, বাসাটা কিন্তু বড় আছে, সামনে উঠান ছাড়া পিছনে জায়গা আছে ঘরের পিছন দিয়া, হারিকেন রেখে আসছি না, যাও হাইটা দেখো, অসুবিধা নেই, পানি বেশি জমে না এখানে, আমি এগুলো সব জোগাড় করি আগে। তো মামুন সাহেব বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তিনি হারিকেন নিয়ে আস্তে আস্তে হেঁটে ডান দিকে গেলেন ঘরের, গিয়ে ওই যে কুয়াটার পাশে গেলেন, দেখলেন যে একটা কুয়াটার পাড়টা মোটামুটি উঁচু করা, মানে যেটাকে ইদারা বলে অনেকে। ওখানে হারিকেনটা রেখে তাকালেন, ভেতরে দেখতেছেন যে অনেক নিচে, মানে পানি অনেক নিচে। তিনি একটু মজা করে এখানে শব্দ করলে একো হইলো, একোটা খুব ভাল লাগতো। মামুন সাহেব নিজের নাম বললেন মামুন, তো সাথে সাথে মামুন মুন করলো, মানে এরকম একো উঠলো। তিনি আবার বললেন নাসির, ওই নাসির শব্দটা একো হয়ে আসলো। তো তার কাছে বেশ মজা লাগতেছে, তিনি হাসতেছেন, আবার হা 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 করে হাসতেছেন, ওই হাসির একো শুনতেছেন। এটা তার কাছে বেশ মজার একটা খেলা হয়ে গেল। তিনি বেশ খানিকক্ষণ ওইখানে দুষ্টমি করলেন ইদারার সামনে দাঁড়ায়। তো তারপরে তিনি হ্যারিকেনটা নিলেন, নিয়ে হাঁটা ধরলেন, হেঁটে হেঁটে ঘরের পেছনে গেলেন। পেছনে অংশে যে দেখতেছেন যে ঘরের পেছনে বড় 2টা তাল গাছ আছে। তো তিনি এই তাল গাছগুলো কিন্তু দূর থেকে তিনি খেয়াল করছিলেন যে এরকম গাছ আছে, দেখলেন বড় 2টা তাল গাছ, কেমন জানি কিমভূতকিমাকার ভাবে হয়েছে নিচের দিকটা, এবং বেশ উঁচা হয়েছে জায়গাটা, নিচের মানে যেখান থেকে তাল গাছটা উঠছে জায়গাটা কেমন জানি। আর তারপর তিনি দেখলেন যে তাল গাছের ওই পারে বেশ একটা উঁচু ঢিবির মতো, এগুলো কিন্তু সব এই বাউন্ডারি ওয়ালের ভেতরে, এই পেছনেও বাউন্ডারি ওয়াল আছে। মামুন সাহেব হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলেন, তাল গাছের নিচে দেখলেন যে ওইখানে একটা কবর আছে, মানে সেই তাল গাছ 2টার এই পাশে একটা কবর। এটা একটা কবর তিনি বুঝতে পারেননি আগে, বেশ উঁচু করে ঢিবি করা, এবং ওই পাটটা কেমন বাধাই দেওয়া আর কি, ইট দিয়ে বাধাই করা। তো কবরের সামনে এসে একটুখানি তার জানি কেমন লাগা শুরু করলো মামুন সাহেবের, মানে অস্বস্তি লাগলো এখানে।
এমনি গ্রামের মানুষরা তখন উঁচু তাল গাছ ভয় পেত, এইখানেও তাল গাছটা ওরকমই লাগতেছে, কারণ বাউন্ডারি ওয়াল কিন্তু প্রায় 3.5 ফিটের মতো, এর বেশি না। তিনি ওই ওয়ালের ওই পারে দেখতেছেন যে একেবারে ধুধু জায়গা, মানে ধুধু জায়গা, ওইখানে মনে হয় জমি চাষাবাদ করে মানুষ ওই পাশে, মানে পুরো ফাঁকা জায়গাটা। দূরে কত দূর, এই অন্ধকারে এখন তো ইলেকট্রিসিটিও নাই, কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে। একটু মামুন সাহেবের একটু ভয় লাগলো, তিনি কেমন দিন লাগলো। আর এই এই তাল গাছ কবরের এই পাশে ডান দিকে গেলে একটা আম গাছ আছে, আম গাছটা বেশ ছড়ানো, ডালপালাগুলা মানে বেশ আম গাছটা যতটুকু না উঁচু, তার থেকে ডালপালা মেলে গেছে বেশি, চারিপাশে ছড়ায় গেছে। যেমন কোনো ছবিকে যদি চ্যাপটা করে দেওয়া হয় যেরকম লাগে, অনেকটা ওইরকম ডালপালাগুলো একদম মেলে আছে। মানে তিনি বুঝলেন যে এই আম গাছে বাচ্চা ছেলেপেলেরা থাকলে এখানে বসে থাকতো সব এখানে। তিনি চিন্তা করলেন যে ডালে উঠে উঠে বসে থাকতো, এত এত লম্বা লম্বা ডাল এদিক ওদিকে স্ট্রেচ করছে। যাই হোক, তার কাছে বেশ অস্বস্তি লাগলো, একে তো বিদ্যুৎ নেই এরকম, আর অনেকক্ষণ ধরে নাসির ভাইয়েরও কোনো সাড়া শব্দ নাই। তিনি এখানে যে হাঁটতেছেন আসছেন, আবার ওখানে যে কুয়ার সামনে বসে চিৎকার করছেন, কোনো খবর নাই। যাই হোক, তিনি হেঁটে হেঁটে ঘুরে তিনি ওই পাশ দিয়ে যেতে পারতেন, তা না করে তিনি এই পাশ দিয়ে ঘুরে আবার আসলেন, ব্যাক করলেন, কুয়ার পাশ দিয়ে আসলেন। এসে ততক্ষণ দেখতেছেন যে নাসির ভাই ওখানে ওই যে খোলা জায়গাটা, মানে তাদের যে রান্নাঘর একটা দেখছিলেন, খোলা রান্নাঘর, জাস্ট উপরে ছাউনি দেওয়া আর কি, ওইখানে তিনি চুলার মধ্যে আগুন ধরাইছেন, কাঠ লাকড়ি টাকড়ি কি কি দিয়ে ওখানে আগুন ধরাইছেন, লাকড়ির চুলা আগুন ধরাইছেন, এবং তিনি জিনিসপত্র রাখা আশেপাশে রান্না বাড়া করবেন এরকম। তো তিনি গেলেন হাঁটতে হাঁটতে নাসির ভাইয়ের ওখানে হারিকেনটা নিয়ে। তো দেখতেছেন যে চুলার আগুন খুব বিচিত্র লাগতেছে, চুলার আগুন থেকে যে বেরোচ্ছে আলো, সেটাতেই ওই জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওই চুলার আশেপাশে, এবং সেই আগুনের আলো এসে নাসির ভাইয়ের গায়ে পড়তেছে। কেমন যেন একটা বিচিত্র অন্যরকম একটা মনে হচ্ছে, সিনারি লেখে লাগতেছে তার কাছে। মানে সেই চুলার আগুনে নাসির ভাইকে দেখা যাচ্ছে তিনি এটা ওইটা নাড়তেছেন, রান্না করবেন। তিনি দেখলেন যে একটা এরকম মালসার মধ্যে জিনিসপত্র নিচ্ছেন তিনি, চাল ডাল এগুলা। তো তিনি গল্প শুরু করলেন নাসির ভাইয়ের সাথে। নাসির ভাই তাকে বিভিন্ন কথা বলতেছে, তিনিও বলতেছেন। তো গল্প করতে করতে এবং এক সময় তাদের রান্না শুরু হয়ে গেল, বেশ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ওদিকে। তো তিনি জিজ্ঞেস করলেন নাসির ভাইকে যে, ভাই আপনাদের এই পিছনে গেছিলাম, এই ঘরের পিছনে দেখলাম একটা কবর, তো ওখানে কি মানে ওইখানে কবর কেন, এই জায়গার মধ্যে বাউন্ডারি ওয়ালের মধ্যে কবর কেন? তো নাসির ভাই তার দিকে ফেরার পর বেশ বিচিত্র লাগতেছে তার চেহারাটা, মানে আলোটা এক পাশে এসে পড়তেছে, একটা পাশ অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে চেহারার একটা দিক চুলার আলোতে আলোকিত আর একটা দিক অন্ধকার। আর হারিকেনের আলো তো ঘরের ভেতরে পড়ছে মূলত, যেহেতু দরজার ভেতরে রাখছে ওইখানে মামুন সাহেব, এবং তিনি বসে আছেন কিন্তু দরজার ওই যে চৌকাঠের উপরে। তো তাকে নাসির ভাই বলতেছে যে এই কবর সহই এই জায়গা কিনছে আমার চাচা, এবং ওই কবরে আশেপাশে আসলে যাওয়াটা ঠিক না, কবরটা সুবিধার না, তুমি গেছো ওদিকে? তো তিনি বলছে, হ্যাঁ আপনি তো বললেন আমার ঘুরে দেখতে। আচ্ছা যাক, আমি ভাবছিলাম যে তুমি হয়তো এইখান দিয়ে কুয়ার আশপাশ দিয়ে ঘুরবা, পিছনে চলে গেছো, এটা তো ভাবি নাই। কবরটা একটু সুবিধার না ওই জায়গা, কবরের জায়গাটা। বলে কেন? কই যে তাল গাছ আছে তো ওখানে একটু সমস্যা আছে। আচ্ছা থাক, ওগুলা বাদ দাও, তুমি বসো, খাবার রান্না হয়ে যাচ্ছে। মনে হলো যে নাসির সাহেব একটু গম্ভীর হয়ে গেল। তো মামুন সাহেব চেষ্টা করলো আর অনেক গল্প করতে, গ্রামের কথাবার্তায়। দেখা গেল যে নাসির ভাই খুব বেশি কিছু বলতেছেন না, তিনি অল্প কিছুই বলেন, গ্রামের কথা এটা সেটা। তো মামুন সাহেব এক পর্যায়ে ভাবলেন যে আসলে খামাখাতেলে আসলাম, উনি আজকে কেমন অফ মোডে আছে, ওনার সাথে কথা জমতেছে না, খামাখাই আসলাম। তো এটা তার বলা জানা মুখের উপরে, তো তিনি এগুলো আর কিছু না বলে তিনিও নিজের মতো বসে থাকলেন কিছুক্ষণ। বললো যে একটু পর বললো যে, নাসির ভাই ভিতরে কি আপনার আছে, খাট আছে, শোয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে তাহলে আমি একটু শুয়ে থাকি খাটে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। তো মামুন সাহেব ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন যে খুব একটা মানে ঘর গোছানো কিছু না, মানে একটা চৌকি আছে বড়, চৌকির উপরে পাটি পাতায় এক পাশ দিয়ে ওই তোষক রাখা আর রাখা ভাঁজ করে। তিনি ওই তোষকটাকে টেনে নিলেন। তো মনে হলো যে তোষকটা বেশ অনেকদিন পড়ে আছে, কেমন জানি একটা মানে মদা গন্ধ ওটার মধ্যে, মনে হলো অনেকদিন পড়ে থাকলে যেরকম সেরকম, মানে খুব ফ্রেশ না আর কি। তো মামুন সাহেবের একটা অস্বস্তি লাগলো যে এই অবস্থা কেন, আর নাসির ভাই এইভাবে থাকে, উনি কি এরকম মানুষ নাকি? তাকে তো এরকম মনে হয় না আগে, মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন অন্যরকম। যাই হোক, সে টেনে তোষকটাকে সোজা করলো, মনে হয় যে অনেকদিন পুরানো মেটে যে একটা গন্ধ থাকে, সেরকম একটা গন্ধ সেখানে। তো তিনি সোজা করলেন, কিন্তু তারপরে কি মনে করে আর তোষকে শুলেন না, তিনি ওই চৌকির উপরে ওই যে পাটি পাতা ছিল ওইটার উপরে শুলেন। দেখলেন যে একপাশে মানে ওই যে বালিশ কিছু স্টাক করে রাখা, দুইটা বালিশও নিলেন না, মাথার পিছনে হাত দিয়ে শুলেন। আর মনে মনে ভাবতেছেন যে রং ডিসিশন হয়েছে, আসলে আজকে আসাটা ঠিক হয় নাই, এরকম বললো আর আমি হঠাৎ করে চলে আসলাম, এটা ঠিক হলো না।
কেমন একটা ব্যাপার। এগুলো চিন্তা করতে করতে শুয়ে আছেন ওইখানে মামুন সাহেব। অনেকক্ষণ তার চোখে না ঝিমুনি লেগে গেছে, অন্ধকার তো, হারিকেনটা আছে ওইদিকে, কিন্তু হারিকেনের আলো তিনি ওই যে চৌকাটার বাইরে রেখে আসছিলেন হারিকেনের আলো সামান্যই আসতেছে ভিতরে। তো তার চোখে ঘুম লেগে গেল, তিনি ঘুমায় গেছেন, ডিপ স্লিপ, মানে একদম কড়া গভীর ঘুমে চলে গেছেন। এই সময় হঠাৎ করে প্রচন্ড শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ এত জোরে হয়েছে যে মামুন সাহেব লাফ দিয়ে উঠছেন। একদম লাফ দিয়ে উঠে বসে তিনি কিছুক্ষণ বুঝতে পারতেছিলেন না যে তিনি কই আছেন, কি ব্যাপার, এরকম শব্দ করতে হলো, কোথায় আছেন। 2 সেকেন্ড পর তার মনে হলো যে আরে আমি তো নাসির ভাইয়ের সাথে আসছিলাম তার বাসায়, এই শব্দ কিসের। তো তিনি নিজেকে ফাইন্ড আউট করছেন যে তিনি একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে আছেন, অন্ধকার ঘরের মধ্যে আছেন, এই মানে কোনো আলো নাই, ডিপ অন্ধকার। তো কিছুক্ষণ পর চোখে একটু আলো শুয়ে আসলো, আলো আধারি শুয়ে আসলো, তাকায় দেখতেছেন যে সামনে যে দরজা, ঘরের দরজা, সেটা একটা পাট খোলা একটা পাট লাগানো, মানে একটা পাট খোলা একটা পাট লাগানো, যেই পাটটা খোলা সেটা দিয়ে রাতের আলো আসতেছে। মানে তার মনে পড়ছে তিনি কিন্তু একটা হারিকেন রাখছেন বাইরে, হারিকেনের কোনো আলো নেই, রাতের আলো আসতেছে, আর ঘরটা ওই ওই আলোতেই যতটুকু আলো দেখা যাচ্ছে। তার চোখে আলো আধারে আরেকটু শুয়ে আসলে তিনি বুঝতে পারলেন যে তিনি একটা ঘরের মধ্যে আছেন, কেউ নাই এখানে। তো তিনি জোরে ডাক দিলেন, এখানে এই নাসির ভাই, নাসির ভাই। দেখলেন যে কোনো সাড়া শব্দ নাই। তো তিনি উঠে গেলেন, উঠে গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার কাছে আসলেন দেখার জন্য, উকি দিয়ে। তো দরজাটার ধরে যে আরেকটা পাল্লা সেটাও টান দিয়ে সরাইলেন, সরায় তিনি উকি দিচ্ছেন বাইরে। রাতের শব্দ, ঝিঝি পোকার শব্দ, জোরে জোরে ডাকতেছে ঝিঝি, জোরে জোরে ঝিঝির শব্দ আসতেছে, কেউ নাই। সামনের যে তিনি যে খোলা জায়গাটা দেখছেন, ওই যে কিচেনটা, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। তো তিনি মনে করলেন আরে আমি এখানে ঢোকার আগে তো ওই চুলা জ্বালাইছিল, রান্না হচ্ছিল, কোথায় সে রান্নার জিনিসপত্র, হাঁড়ি পাতিল কিছুই নেই এখানে, আর সেই নাসির ভাইও নাই, কেমন একটা অবস্থা। তো তিনি আস্তে করে বেরোলেন ঘর থেকে, বেরোয় ডানে তাকালেন, দেখলেন হারিকেন থাকার কথা, হারিকেনও নাই। তো মানে বেশ অবাক হয়ে গেলেন তিনি, আর তার সাথে তার মনে একটা ভয়ও ঢুকছে যে কি ব্যাপার, এরকম কেন, মানে পুরো জায়গাটা অন্ধকার, না হারিকেন একটা ছিল, সে হারিকেনও দেখতেছেন না, এবং রাতে ওই যে চাঁদ যে আকাশে আছে, চাঁদটা হচ্ছে অর্ধেক চাঁদ, পুরো চাঁদও নাই, মেঘের আড়াল থেকে তাই অর্ধেক চাঁদ একটু বেরিয়েছে, সেটার যে হালকা আলো সেটাতে উঠানটা দেখা যাচ্ছে, স্ট্রং ঝিঝি পোকার ডাক। বৃষ্টি যে হয়েছে এটা তিনি তো শিওর যে বৃষ্টিতে আগে হয়েছে, বৃষ্টি অনেকটা শুকায়ও গেছে এখন, কিন্তু কেউ নাই, ওই রান্নাঘরের সামনে কেউ নাই, ঘরের মধ্যেও তিনি বুঝতে পারছেন যে কেউ নাই, কেননা তিনি তো উঠে আসছেন ঘর থেকে। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন, থতমত খেয়ে তিনি আবার ঘুরে ঘরে ঢুকলেন, চিন্তা করলেন যে এখানে কি ঘরে ঢুকে শুয়ে আছে নাকি, নাসির ভাই কি শুয়ে পড়ছে, তিনি ঘুমাইছিলেন দেখে। তো তিনি হাতড়ে পকেট হাতড়ে যাচ্ছে, তার লাইটার ছিল, লাইটার পাইলেন, লাইটার পেয়ে তিনি ওই লাইটারটা জানাইলেন, মানে ই করে। তো লাইটার ফস করে জ্বলছে, জ্বলার পর তিনি দেখতেছেন যে না, এই ঘরের মধ্যে তো কেউ নাই, চৌকিটা এই পাশে রাখা, চৌকির উপর দলা মশলা করে রাখা হচ্ছে সেই তোষক, পুরনো তোষক, এবং তিনি আগেই দেখছেন, তিনি শোয়ার সময় খুলছিলেন, গন্ধ বোঝা যায় যে এই তোষক অনেকদিন ধরে এরকম ফেলে রাখা। আর এই ঘরের কোনো একটা টেবিল আছে, ঘরের মধ্যে কেউ নেই, এবং ঘরটা দেখে মনে হয় ঘরটা আসলে পরিত্যক্ত। তো তিনি একটু ভয় পেয়েছেন, এর মধ্যে তার লাইটার গরম হয়ে যাচ্ছিল, তিনি লাইটার নিভাই দিলেন, নিভাই দিয়ে তিনি হেঁটে বের হয়ে আসছেন ঘর থেকে। তো ঘরের থেকে যখন বের হয়ে আসছেন, সেই সময় আবার দ্রুম করে শব্দ হলো টিনের চালে। তিনি বোঝার চেষ্টা করলেন ঘটনা, কিন্তু লাফ দিয়ে উঠছেন, বোঝার চেষ্টা করলেন ঘটনাটা কি। তো চিন্তা করলেন যে হয়তো ওই তাল গাছ থেকে তাল পড়ছে এখানে, তাল পড়ার কারণ কি, তালটা তো এতক্ষণ পড়ে নাই, সে যে ঘুমায় ছিল এরকম। তো তখন চিন্তা করলেন যে তাল তো পড়তেও পারে, এটা তো স্বাভাবিক জিনিস। তো যাই হোক, তিনি আস্তে আস্তে হেঁটে ওই যে কুয়ার পাশ দিয়ে আবার গেলেন সেই ঘরের পেছনে। পেছনে যে তিনি দেখতেছেন ওই জায়গা, মানে এই যে তাল গাছ এবং কবরের এখানে, কারণ তিনি চিন্তা করতেছেন যে তিনি কি আসলে এগুলো দেখতেছেন না স্বপ্নে দেখতেছেন, এটা বোঝার চেষ্টা করলেন। ওখানে দাঁড়ায় দেখতেছেন যে হ্যাঁ, ওই যে হালকা চাঁদের আলোতে ভুতুলিয়ে লাগতেছে ওই তাল গাছ আর ওই কবরের ওইটা। তিনি নিজের গায়ে চিমটি কাটলেন 2-3 বার চিমটি কাটলেন, বোঝার জন্য তিনি স্বপ্ন দেখতেছেন কিনা। তিনি বুঝলেন যে না, তিনি স্বপ্ন দেখতেছেন না, এটা একদম রিয়ালিটি। তো তিনি আস্তে আস্তে ওই হেঁটে আবার এই উঠানের দিকে ব্যাক করতেছেন। উঠানের দিকে যখন ব্যাক করতেছেন, তখন তিনি শব্দ পেলেন, দপ করে শব্দ হলো, দপ এরকম শব্দ। তো তিনি ফট করে পেছন ফিরে তাকাইছেন, তাকায় দেখলেন তাল গাছের ওপর থেকে এরকম আগুনের গোলা, মনে হলো আগুনের তাল নিচে পড়লো, দপ করে মাটিতে পড়ে নিভে গেল, আবার দপ করে পড়লে নিভে গেল। তার চোখের সামনে এরকম 2-3টা পড়লো। তিনি ভয়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার আর সাহস নেই, মানে মামুন সাহেব তো গ্রামের ছেলে, তিনি গ্রামের অনেক কিছুই এরকম শুনছেন, ভয়ের ব্যাপার স্যাপার। তো তিনি দৌড় দিয়ে
ওই ঘরের পাশ দিয়ে বের হয়ে আসছেন, তিনি আবারও ডাক দিয়েছেন, নাসির ভাই, হ্যাঁ নাসির ভাই, কি ব্যাপার? মানে তিনি মানে এটা মনে করতে চাচ্ছেন না, তারপর মনে হয় নাসির ভাই তার সাথে দুষ্টুমি করতেছে কিনা। নাসির ভাই কি ব্যাপার বলতে বলতে তিনি চলে আসলেন ওই কুয়ার পাশ দিয়ে দৌড়ে পাশে বেরোলেন। যখন কুয়ার পাশ দিয়ে যখন তিনি বের হয়ে আসতেছেন, তখন ওখান থেকে মনে হচ্ছে কুয়ার ভিতর থেকে তাকে ডাকতেছে কেউ। হ্যাঁ, কুয়ার ভিতর থেকে কেউ ডাকতেছে, এই মামুন, মামুন। এবং সেটা শব্দটা ভিতর থেকে চলে আসতেছে এবং ওটা একো হয়ে হয়ে আসতেছে উপরে। তিনি চিন্তা করলেন কুয়ার মধ্যে, এবং কণ্ঠটা নাসির ভাইয়ের মতোই। তিনি কয়েকবার চলে গেছিলেন সামনে, তারপর কি যেন ওই ডাক শুনে তিনি ফিরলেন। তিনি চিন্তা, কুয়ার ভিতর থেকে মামুন ভাই ডাকবে কেন? এই চিন্তা করতেছেন, এটা কি মানে আসলেই কিছু না ভৌতিক ব্যাপার স্যাপার। এই চিন্তা করতে করতে তিনি কেন জানি কুয়ার কাছে গেছেন, কিউরিয়াসলি গেছেন। তিনি যখন কাছে গেলেন কুয়ার মোটামুটি কাছে চলে আসলেন, তখন তিনি হাসির শব্দ শুনলেন। ঠিক তিনি যে হাসছিলেন হা 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 করে, সেই হাসি, এবং হাসিটা এরকম একো হয়ে হয়ে আসতেছে কুয়ার ভেতর থেকে। এরপর সেই হাসিটা চিকন হয়ে গেল, মানে মেয়েলি কণ্ঠের চিকন হাসি হয়ে গেল। মামুন সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি দৌড় দিয়ে তাড়াতাড়ি একদম তার মোটরসাইকেলের দিকে দৌড়াইছেন। মোটরসাইকেলে দেখছেন তিনি দাঁড়ানো, ছেড়ে দৌড়াই গেলেন মোটরসাইকেলের দিকে। মোটরসাইকেলের দিকে যখন দৌড়ায় যাচ্ছেন, তার কাছে কেন জানি শব্দ মনে হলো পিছনে একটা। তো তিনি দৌড়াইতে দৌড়াইতে পিছন ফিরে তাকাইছেন। তাকায় দেখতেছেন যে কুয়ার মধ্যে থেকে মনে হচ্ছে একটা মানুষ বের হইছে, এরকম মানে হাত দিয়ে দুই পাড় ধরে এরকম বের হইছে। এবং তিনি স্পষ্ট দেখছেন যে মনে হচ্ছে যে সাদা শাড়ি পরা একটা মহিলা বেরিয়েছে কুয়ার ভেতর থেকে, এবং ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে কালো চুলগুলো একদম পাশ থেকে পড়া, কুয়ার ভেতর থেকে বেরিয়েছে। এবং সে কুয়ার ভেতরে বের হয়ে ওই যে কুয়ার যে পাড় ওইটার মধ্যে উঠে বসছে। মানে মামুন সাহেব আসলে চরম ভয় পেয়েছেন। তার মানে ভেতরে আর মানে কোন রকম সাহস অবশিষ্ট নাই। তিনি লাফ দিয়ে মোটরসাইকেলে বসে কোনো মতে চাবি, তিনি যে কি হলে যে চাবি ঢুকাবেন ওইটাই বুঝতে পারতেছেন, হাত কাঁপতেছে, কোনো মতে ঢুকায় তিনি জোরে জোরে কিক মারলেন। প্রথম কিকে স্টার্ট হলো না, এরকম 4-5টা কিক মারার পর মোটরসাইকেল স্টার্ট হলো। তিনি ভোঁ করে মোটরসাইকেল নিয়ে সামনে বের হয়ে গেলেন। টিনের দরজাটা লাগানো ছিল, তিনি একেবারে দরজার মধ্যে হিট করলেন মোটরসাইকেল দিয়ে। দরজা রাতের বেলা প্রচন্ড শব্দ করে মরাত করে দরজাটা ভেঙে এরকম বের হয়ে গেল। মোটরসাইকেলে তিনি একদম বের হয়ে আসলেন, উপরে উঠে রাস্তায় উঠে যেদিক থেকে আসছিলেন সেটা তার আন্দাজ আছে, ওদিকেই ছুটালেন মোটরসাইকেল। রাত তখনও গভীর রাত, এর মধ্যে তিনি হেডলাইটের আলো পড়ছেন, তিনি ছুটে বের হয়ে যাচ্ছেন ওখান দিয়ে। রাস্তা কিন্তু কাদা কাদা অনেক জায়গায়, তিনি ওইটার মধ্যেও স্পিডে চালাইতেছেন। তার প্রচন্ড ভয় যে তিনি এখানে কিভাবে আসছেন, কই আসছেন। আর তার কাছে ভয় লাগতেছে যে এখানে কি ব্যাপার, তাকে যে নিয়ে আসছে এখানে নাসির ভাই কই। এই চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন ভয়ে, এবং মনে মনে অটোমেটিকলি তার দোয়া আসতেছে। দোয়া পড়তে পড়তে এক সময় তিনি যে ওখান থেকে মেন রাস্তায় উঠলেন, শুনশান রাস্তা, কিচ্ছু নাই। অনেকক্ষণ চালানোর পর দেখলেন ট্রাক পার হয়ে গেল কয়েকটা। এক পর্যায়ে তিনি আবার চলে আসলেন তার এলাকায় যেখানে তিনি থাকেন। ওই জায়গায় একটা এরকম কলোনির মতো ছিল আর কি। সে কলোনির মতো ওইখানে তিনি ঢুকলেন। ঢুকে যে তাদের যে জায়গাটা, তিনি বুক ধুক 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 করতেছে তার। তিনি তাদের বিল্ডিং এর কাছে আসলেন। তাদের ওই জায়গার সম্পর্কেও ভৌতিক ব্যাপার প্রচলিত আছে, যেখানে তিনি থাকতেন। মানুষজন বলতো রাতের বেলা এখানে ভয় পায় অনেকে। তো যাই হোক, মানে অনেকেই ওখানে ভয়ের কথা বলছে। তো যাই হোক, তিনি ওই ভয়টা মনে রাখা সত্ত্বেও তিনি মোটরসাইকেল নিয়ে চলে আসলেন তাদের যে কোয়ার্টার, ওটার সামনে এনে মোটরসাইকেলটা রেখে তাড়াতাড়ি লক করে তিনি ঢুকে গেলেন ওইখানে। ওই নিচে একটা কেচি গেট ছিল, ভাগ্য ভালো তিনি কেচি গেটটা খোলা কিভাবে এই রাত্রেবেলাও, মানে কেউ লাগাইতে ভুলে গেছে মেবি। তিনি দৌড়ায় উঠে গেলেন, উঠে যে তাদের যে ঘর এখানে 2 তলায়, ওখানে যে তিনি জোরে জোরে দরজায় নক করলেন। তো অনেকবার করছেন খুব অ্যাংশাস ভাবে। ভেতর থেকে তার রুমমেটরা ভয় হয়ে বললো, কে? তো তিনি বললেন যে আমি মামুন, দরজা খোল। ওরা ভয় পাইলো, কিন্তু তারপরও দরজা খুলছে। তো মামুন সাহেবকে দেখে অবাক, তুই এত রাত্রে কোত্থেকে? বলে পরে বলতেছে, আগে আমার গোসল করতে দে, ফ্রেশ হইতে দে। তিনি তাড়াতাড়ি যে তার ড্রেস চেঞ্জ করে গোসল করলেন। বড় প্লাস্টিকের ড্রামে পানি উঠানো ছিল, গোসল করলেন। গোসল করে এসে তখন তাদের ওই রুমমেট 2জন বললো যে কি রে, কি হয়েছে তোর? তো তিনি তখন বললেন যে এরকম ঘটনা। তো তারা বললেন যে অবাক কাণ্ড, তোর সেই ভাই কই গেল? বলে আমি জানি না, কেউ নাই, বাইরে পাই নাই, কিচ্ছু না, কি অবস্থা, এই দিকে আসছি। তো বললো ওগুলা বুঝলাম, ধর জিন-ভূত কিছু একটা হয়তো, কিন্তু ওইখানে তোর ভাই কই? তার তো থাকার কথা। তো বললো আমি জানি না দোস্ত। তো আর কি করবে? তো যাই হোক, তাদের কথাবার্তা ওইখানে হলো। রাত্রেবেলা দোয়া দরুদ পড়ে ঘুমাইলো মামুন সাহেব। তার এক বন্ধু বললো যে আচ্ছা চিন্তা করিস না, ভয়টাই পাইলে ডাকিস, সেই কিন্তু ভয় পেয়েছিস ভালো। দেখ, মামুন সাহেব ওই দিন আর রাতে কিছু হয় নাই। মামুন সাহেব রাত্রে ঘুমাইছে, বেঘরে ঘুমাইছে। পরদিন উঠলেন, উঠে তার মতো দিনে কার্যকলাপ করলেন। তিনি ওই দিন ভুলে গেলেন যে কি হয়েছিল, এতটা আর মনে ছিল না সারাদিন।
সন্ধ্যার দিকে তার মনে পড়লো যে ঘটনাটা, কিন্তু কিছু তো করার নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা তো খবরটা নেওয়া দরকার, এখন তো বাড়িও যেতে পারতেছি না। তো তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে। তিনি লিখলেন যে মামা, আমার সাথে দেখা হয়েছিল এখানে এরকম নাসির ভাইয়ের রাস্তার মধ্যে এরকম, তারপর নাসির ভাইয়ের বাড়িতে গেছিলাম, তো রাত্রে বেলা দেখলাম যে উনি আমাকে রেখে চলে গেছে এখান থেকে, কেউ নাই বাড়িতে, আমি একলাই ছিলাম, পরে আমি চলে আসছি এখান থেকে, একটু ভয় টয়ও পাইছি। তো আপনি যে নাসির ভাইয়ের ওখানে খবর নিয়েন, ওনার দোকানে যান, ওনার দোকানে যে খবর নিয়েন যে উনি কেন আমাকে রেখে চলে আসলো এখান থেকে, ওনার ব্যাপারটা কি, হঠাৎ করে আমাকে কিছু না জানায় ওই ঘরে রেখে আসা ঠিক হয় নাই। আপনি ওনাকে এটা বলেন, আর বলেন যে উনি যদি ঢাকায় আসে যাতে আমার সাথে দেখা করে। তো এই লিখে তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে, রাতে লিখে দিলেন, পরের দিন তিনি ওটা পোস্ট করে দিচ্ছেন চিঠিটা। তো যাই হোক, চিঠি পোস্ট করার পর তার দৈনন্দিন কার্যক্রম চলতেছে। মাঝে মাঝে মামুন সাহেব চিন্তা করছিলেন যে তিনি আবার যাবেন নাকি ওই নাসির ভাইয়ের ওইখানে, যে দেখা দেখবেন নাকি কি ব্যাপার। তো পরে বাদ দিলেন ওই চিন্তা, যে ওখানে আর কে যায় এরকম এরকম ঘটনা। আর নাসির ভাইও যেহেতু যোগাযোগ করেনি, সে তো তার ঠিকানা দিছিল নাসির ভাইকে, নাসির ভাইও তো যোগাযোগ করেনি। তো যাই হোক, এরকম তার দিন কেটে যাচ্ছে প্রতিদিনের কার্যকলাপে। তো একদিন টিউশনি থেকে ফিরে এসে তিনি বাসায় দেখলেন যে তার চিঠি আসছে বাড়ি থেকে, তার বাবার চিঠি, তার ছোট মামার চিঠিও আছে। তো তিনি ওই চিঠি বাবারটা পড়লেন, পড়ার পর তিনি ছোট মামার চিঠি নিলেন, ছোট মামার চিঠি নিয়ে তিনি পড়া শুরু করলেন। তো সেখানে তার ছোট মামা তাকে লিখছে প্রথমে যে কেমন আছে, এই যে লিখেই লিখছে তুমি এগুলা কি লিখলা, নাসির তো আজ থেকে 1 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, নাসিরের সাথে তোমার দেখা হয় কিভাবে আর তার বাসায় তুমি যাও কিভাবে, এগুলো খুবই আশ্চর্য ব্যাপার, নিজের যত্ন নিও, দোয়া দুধ পড়ে ঘুমাবা, আর যদি এই ঘটনা সত্যি হয় তাহলে এটা খুবই ভয়ের ব্যাপার, তুমি এক্ষুনি কোনো মসজিদে গিয়ে সেখানকার হুজুরের সাথে দেখা করো এবং তার পরামর্শ নাও, যদি বলেন তিনি তার মতো তুমি চিকিৎসা গ্রহণ করো। তো এগুলো পড়ে মামুন সাহেব মানে যার পণ্যায় অবাক এবং ভীত হয়ে যান, তার কাছে অবাক লাগে যে এই ঘটনাটা কি ঘটলো তার সাথে, এটা কি সম্ভব। তো তিনি মানে ওই দিন রাতে আর ঘুমাইতে পারেন নাই, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি চিন্তা করছেন যে আমি মোটরসাইকেলের পিছনে কাকে নিয়ে গেলাম, আর কে আমাকে বসায় রেখে রান্না করতে গেল, ব্যাপারটা কেমন ছিল, আর সেই কুয়ার মধ্যে থেকে উঠে আসছিল এটাই বাকে। পুরো জিনিসটাই তার কাছে একটা রহস্যের জট তৈরি করে ফেলে এবং তিনি খুবই মানে এই জিনিসটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যান। তো তিনি পরবর্তীতে একজন মসজিদের হুজুরের সাথে দেখা করেন এবং তাকে বলেন যে হুজুর, আমি এরকম ভয় পেয়েছিলাম, এই ব্যাপার। তো হুজুর শোনেন, শোনার পর বলেন যে আসলে আপনি কি এটা কল্পনা করছিলেন, পুরো ব্যাপারটা আপনার কল্পনা না তো, বা আপনার স্বপ্ন না তো। তখন নাসির ভাই বলে যে না, আমার স্বপ্ন কেন হবে, আমার কল্পনা কেন হবে, আমি তো এরকম গেছি। তখন হুজুর বলে যদি সেরকম কিছু না হয় তো অনেক সময় আছে, অনেক দুষ্ট জিন আছে যারা এইভাবে মানুষকে মানে ভুলায় কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয় দেখায়। তো আপনি ব্যাপারটা আসলে আগে শিওর হন যে এটা আপনার পুরো কল্পনা কিনা। যাই হোক, আপনি দোয়া দুরুদ পড়েন। তিনি তাকে দোয়া বলে দিলেন যে এই দোয়াগুলা পড়বেন এবং বললেন যে আপনি এই দোয়া পড়ে নিজেই পানিতে ফু দিয়ে সে পানিটা খাবেন, তাহলে আপনার জন্য ভালো হবে, আর রাত্রে এই দোয়া পড়ে ঘুমাবেন, এগুলা বলে দেয় মামুন সাহেবকে। তো মামুন সাহেব শুনে ওখান থেকে আসেন আর এই করেন না। তবে তিনি আসলেই ওখানে গেছিলেন নাকি এটা তিনি মানে শিওর হওয়ার জন্য তিনি তার রুমমেটদের বারবার জিজ্ঞেস করছে, এই ওই দিন রাত্রে কি আমি বাসায় আসছিলাম এইভাবে? তো রুমমেটটা বলছে অবশ্যই আসছিস, তো রাত্রেবেলা এরকম আসছিস এবং তুই আমাদেরকে বলছিস এরকম ঘটনা। তো তিনি রুমমেটদের সাথে শিওর হয়েছেন এবং তারপরে আরো শিওর হওয়ার জন্য তিনি একদিন ওই জায়গায় যান, মোটরসাইকেল চালায়। গিয়ে তিনি দেখেন, দূর থেকে দেখেন ওই বাড়িটা ওরকমই আছে এবং তিনি চিনতে পারেন যে এই বাড়িতেই তিনি আসছিলেন। তিনি ওই বাড়িতে ঢোকেন নাই, বাড়ি থেকে অনেক দূরে দাঁড়ায় তিনি দেখছেন, তার ভয় লাগতেছিল। তিনি দূরে দাঁড়ায় যখন দেখছেন ওই তাল গাছ দুইটা দেখতেছেন, এখান থেকে তার ভয়ে বুক কাঁপতেছিল। তার কাছে মনে হচ্ছিল অদৃশ্যভাবে যে ওই নাসির ভাই ওখান থেকে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তার সারা শরীরে রোম দাঁড়ায় গেছিল। তিনি ওখান থেকে চলে আসেন আর তিনি ওটা ভুলে যাওয়ার চেষ্টা করেন, আর তো কখনো তিনি ওদিকে যান নাই। আর তিনি যখন গ্রামে গেছেন এরপরও তিনি কখনো নাসির ভাইয়ের ওখানেও যান নাই ভয়ে। নাসির ভাই দোকান বা ধারে কাছে তো আসেন না, ওই নামটাই তার কাছে ভয়ের ছিল। যাই হোক, এখন অনেক বছর পরে তার কাছে এগুলো অনেকটা ফিকে হয়ে আসছে। তিনি অনেক মানুষের অনেক ঘটনা শোনেন, অনেকের বন্ধু বান্ধবের কাছে তাদের এলাকার ঘটনা শোনেন, অনেক কিছু। তো এটা তার জীবনের একটা বেশ ভয়ের ঘটনা, যেটা তিনি আমাদের কাছে শেয়ার করলেন। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু মামুন সাহেবের এই এক্সপিরিয়েন্সটা বেশ বেশ ভয়ের মনে হয়েছে। যদি এরকম এক্সপিরিয়েন্স কারো থেকে থাকে, সেই মানুষটা একেবারে ভয়ে জমে যাওয়ার কথা। তো ঘটনার 2 বছর আগের আমি আমার ঘটনায় চলে যাচ্ছি।
মাত্র কিছুদিন হলো জাহিদ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার জন্য বেশ কয়েকজন কিছু সমস্যা নিয়ে এলেও জাহিদ ভাই ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর আমির সাহেবরা নিষেধ করেছিল জাহিদ ভাইকে যেন তিনি এসব থেকে অনেকদিন দূরে থাকেন। তাদের মধ্যে একজন এসেছিল জাহিদ ভাইয়ের পরিচিত এক ইমাম সাহেবের মাধ্যমে, নাম তার রাসেল, তার বড় ভাইয়ের সমস্যা নিয়ে। ভদ্রলোকের নাম আনোয়ার, তিনি পেশায় একজন ডাক্তার। কিছুদিন আগে তিনি ইমার্জেন্সির ডিউটিতে থাকা অবস্থায় হুট করে পড়ে যায়। তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় যেখানে তিনি কর্মরত ছিলেন। তিনি সুস্থই ছিলেন। এরপর কয়েকদিন থেকে তিনি ঘুমের ঘোরে বেহুশ হয়ে যেতে লাগলেন। আর ঘুম থেকে যদি জোর করে উঠানো হয় আবার সাথে সাথে ঘুমিয়ে যেতেন। নাওয়া খাওয়া কিছুই হচ্ছিল না, তার শরীর শুকিয়ে যাচ্ছিল। তিনি নাকি প্রায় সময় বলতেন যে এমন অবস্থা হওয়ার আগে যে কেউ চাইছে যে তিনি যেন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেন। তার ঘরের দেয়ালগুলো নাকি তার সাথে রাতের বেলা কথা বলে। তারা নাকি তেমন পাত্তা দেয় না তার কথা, যেহেতু তিনি ডাক্তার মানুষ, ডিউটির চাপে আর কম ঘুমানোর কারণে এমন হচ্ছে। অন্য সবাই পাত্তা দিতে চাচ্ছিল না। তারা তাকে বলেছিল কয়েকদিনের ছুটি নেন। কিন্তু যেদিন ছুটি নিতে যাবেন সেদিন তিনি বাথরুমে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হয়, এটা ওটা প্রায় সবকিছুই করা হয়, কিন্তু তার এই বেহুশের মতো ঘোর কাটে না। যদি হুজুর ডাক্তার এসে ঝেড়ে দেন তবে একদিন ভালো থাকে, তারপর আবারও একই অবস্থা। কিন্তু যেহেতু মাত্রই বিয়ের মতো সম্পর্ক তিনি জড়িয়েছে, তাই তাকেও না করে বলে যে অন্য কোথাও দেখেন, মাফ পেয়ে যাবেন, না হলে পরে আমাকে ফোন দিবেন। এটা বলে তার ভাইকে বিদায় করে দেয় আর কি। কয়েকদিন পর একদিন টানা 3টার পর প্রচুর ফোন আসতে লাগলো অচেনা একটা নম্বর থেকে। জাহিদ ভাই আমাতো স্বভাব অনুযায়ী ইগনোর করে ফোনগুলো রাতের বেলা, কিন্তু আসরের পর জাহিদ ভাই সেই ইমাম ফোন দেন, যার রেফারেন্স দিয়ে ডাক্তার আনোয়ার ভাই রাসেল ভাই, মানে আনোয়ারের ভাই রাসেল এসেছিলেন। তো ইমাম ভাই জাহিদ ভাইকে বলেন যে দেখো ভাই, একটা সমস্যা হয়েছে। এই ডাক্তার আনোয়ার মসজিদে জোহরের নামাজ পড়তে আসছিল মনে হয়, কিন্তু কি না কি হলো, এখন শুধু ঘোত করে আর শক্ত হয়ে বসে আছে। কেউ টেনে হিচড়ে সরাতেই পারছে না। ওদের মান সম্মানের ব্যাপার। তুমি বা তোমার আমির সাহেবকে বলো কিছু করতে, যাতে করে আপাতত আনোয়ার সাহেবকে বের করে আনা যায় সে বিপদ থেকে। মসজিদ ভর্তি উৎসুক মানুষজন, পারলে কিছু করো। এটা শুনে দেরি না করে জাহিদ ভাই বের হয়ে যায় এবং মাগরিবের 10 মিনিট আগে জাহিদ ভাই মসজিদে যায়। এর মধ্যে এত ফোন এসেছে জাহিদ ভাইয়ের ফোনে, যার জন্য তিনি ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এসে দেখতে পায় প্রচুর মানুষ, যা জামাতের সময় তেমন সমাগম হয় না। জাহিদ ভাইয়ের জন্য এই পরিবেশটা ছিল অস্বস্তিকর। অনেকটা লোকজন এড়িয়ে তিনি ভেতরে ঢুকে দেখতে পায় ঘট করছে একটা লোক। দেরি না করে তিনি রিং হাতে পরে পিছন থেকে বাম হাত দিয়ে লোকটার চোখ ঢেকে দিয়ে তার মাথার ডান পাশে রিংটা ধরে একটা সূরার কিছু অংশ পড়তে চেপে ধরে। আল্লাহর রহমতে 2 মিনিট পর আনোয়ার পড়ে যান এবং তাকে বের করে নেওয়া হয়। জাহিদ ভাই নিজেও কিছুটা অবাক হয়েছিল, কারণ তিনি ধারণাই করে নাই যে এমনটা কিছু হবে। মনে হচ্ছিল আজ জাহিদ ভাইকে দিয়ে হয়তো কিছুই হবে না, কিন্তু আল্লাহর সাহায্য তো রহমত, তাই না? তো চুপিসারে নামাজ পড়ে লোকজন এড়িয়ে জাহিদ ভাই আনোয়ার সাহেবের বাসায় যায়। সেখানেও একই অবস্থা, শক্ত শটাং হয়ে শুয়ে আছেন তিনি এবং ঘট শব্দ করছে। তো জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন শব্দটা হয় তেমন ঘট করে শব্দ করছে। তো জাহিদ ভাই সবাইকে বের করে দিয়ে আমির সাহেবকে ডেকে আনে। উনি আসেন, কিন্তু জানালার পাশেই দাঁড়িয়ে রইলেন। জাহিদ ভাই ওনাকে বলে, দেখুন কি করা যেতে পারে। তো আমির সাহেব বলেন, এদিকে আসো। সে জানালার দিকে জাহিদ ভাইকে নিয়ে বলে, দেখো তো ডান দিকের উপরের দিকে কোনায় কিছু বাধা আছে, ওটা খুলে ফেলো। তো জাহিদ ভাই ফোনের আলোতে ঠিকই জানালার গ্রিলে কিছু একটা দেখে বাধা দেখতে পায় কালো সুতা দিয়ে। তো খুলে দেখতে পায় স্ট্যাম্প সাইজের ছবি। আনোয়ার সাহেবের পিছনে দেখতে যাবে এমন সময় আমির সাহেব জাহিদ ভাইকে দেখতে মানা করে। তখনই তিনি বলেন, ডাকে সাড়া দিও না। এটা বলতে বলতেই জাহিদ ভাইকে কেউ ডাকছিল, ভাই আমি এখানে, ভাই শুনতে পাচ্ছেন? ও ভাই। আমির সাহেব বলেছিলেন, একদম চুপ জাহিদ, সাড়া দিও না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাহিদ ভাই আর কিছু শুনছিল না। তো জাহিদ ভাইকে তিনি বলেন যে জ্বালিয়ে দিতে একটা ছবি, আগে জ্বালিয়ে দিতে বলে। যতক্ষণে জাহিদ ভাই জ্বালাবে ততক্ষণে উনি আনোয়ার সাহেবকে ঝাড়ফুঁক করবেন। তো জাহিদ ভাই তাদের রান্নাঘরে যে সেই ছবিটা জ্বালিয়ে দেয়। ছবিটা পড়ার সময় চুল পড়ার বিকট একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, আর জাহিদ ভাইয়ের বমির উপক্রম হতে লাগে, খুব তীব্র।
আমির সাহেবের কাছে তিনি যায় এবং বলে যে 2-3 মিনিট আগে জাহিদ ভাইকে বলে যে 2-3 মিনিটেই জেগে উঠবে এই ভদ্রলোক, তোমার যা যা জানার জেনে নাও, ঘন্টা 4 মধ্যে আবার একই অবস্থা হবে। এই বাসায় কারোর অস্তিত্ব নেই, কিন্তু এই বাসার ক্ষতি দূর থেকে বসে করা হচ্ছে, তুমি 1 ঘন্টার বেশি থেকো না এখানে, বলে তিনি আমির সাহেব চলে যান। আর তারপর আনোয়ার সাহেবের হুঁশ আসে। তিনি জাহিদ ভাইকে বলছিল তিনি নাকি জাহিদ ভাইকে বারবার ডাকছিল জাহিদ ভাইয়ের পেছনে দাঁড়িয়ে, কিন্তু জাহিদ ভাই তার ডাক শুনেনি। একটু আগে যে ডাকের শব্দ, এটা শোনার পর ধাক্কা খেয়েছিল জাহিদ ভাই মনে মনে। ভাবছিল উনি বললেন এখানে কেউ নাই, কিন্তু ডাক্তার বলছে সে ডাকছিল। তো জাহিদ ভাই নিজেও শুনেছে জাহিদ ভাইকে কেউ ডাকছিল, উত্তর দিতে আমির সাহেব মানা করেছিল। কিন্তু আনোয়ার সাহেব তো বেহুশ, হচ্ছেটা কি জাহিদ ভাই আসলে ভেবে কুল পাচ্ছিল না। বেশ কয়েকদিন পর আনোয়ার সাহেব খাবার খেতে চাইলেও সময় না থাকায় জাহিদ ভাই তাকে সবকিছু খুলে বলতে থাকে। তিনি জাহিদ ভাইকে বলেন এই সবকিছু শুরু 6 মাস আগে থেকে। তখন ছিল জানুয়ারি মাস। আনোয়ার সাহেব তেমন একটা ধর্ম পালন করতেন বিয়ের আগে। তো বিয়ের 1.5 বছর পর একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে ওনার মানসিকতার পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি নামাজি হয়ে ওঠেন। আগে তিনি তেমন ধর্ম পালন করতেন না। তো প্রায় তাবলিগি জামাতে বের হতেন। ঠিক সেভাবেই 2018 সালের জানুয়ারির দিকে তিনি তাবলিগের একটা জামাতের অংশ হয়ে দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে এক মসজিদে তার অবস্থান করছিলেন। একদিন রাতে আনোয়ার সাহেব ঘুম থেকে উঠেন তাহাজ্জুদ নামাজ পড়বেন তাই। মসজিদের পাশের পুকুরে তিনি অজু করছিলেন। চাঁদনি রাত, তাই অনেকটা বোঝা যাচ্ছিল চারপাশ। তিনি অজু করে বসেছিলেন ঘাটে। রাতে প্রকৃতির অমায়িক রূপ দেখে তিনি ওই সময় বসেছিলেন সেই জায়গাটায়। সেই সময় তিনি দেখতে পান একজন মানুষ তার কাঁধে বেশ কয়েকটি ডাব নিয়ে কিছু একটা বলতে বলতে পুকুরের পাড়ে রাস্তার উপরে উঠে মসজিদের দিকে এগিয়ে আসছে। তিনি কিছু ভাবেননি, কারণ ভয়ের এমন কোনো কারণ ছিলই না। সেই লোক যার কাঁধে ডাব ছিল, তিনি এত রাতে ডাব ফেরি করে বিক্রি করছিলেন। সে লোক বলছিল, ডাব নেবেন? ডাব পরাণ জুড়ে যাবে, এমন স্বাদের ডাব মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবে বলতে বলতে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো। এত রাতে ডাব, আর হয়তো টাকাকে গ্রামের লোকজন পাই বলে, যদি 5 পাই হয় তবে সে 5 টাকার ডাব হবে, এমনটা ভেবে তিনি সেই ডাব ফেরিওয়ালাকে পেছন থেকে ডাক দেয়। সেই ফেরিওয়ালা ডাক শুনে দাঁড়িয়ে যায় এবং তার দিকে ফিরে আসে। তার মুখে যেন হাসির চমক বের হচ্ছিল। আনোয়ার সাহেব বলে যে আমাকে সবগুলা ডাব দিয়ে দেন, আমার আরো সাথী আছে মসজিদে, তাদের জন্য লাগবে। সেই লোককে এই কথা বলতে বলতে একটা ডাব সে কেটে দেয় আনোয়ারকে খাওয়ার জন্য। আনোয়ার সাহেব ডাব হাতে নেন এবং তিনি সেই ডাবে মুখ লাগিয়ে খেতে লাগলেন। যেভাবে খেতে গেলে আমরা মাথা একটু উঁচু করে বাঁকা করতে হয়, ঠিক সেভাবে। আর সেই ফেরিওয়ালা অন্য ডাবগুলো কাটছিল। ডাবের পানির স্বাদ এতটা বিশ্রী আর উটকো লাগলো তার কাছে, যার দরুন তার পেট মুখ গোলাতে লাগলো। তাই তিনি তার মুখ থেকে সেই পানি ফেলে দেন। বিরক্ত হয়ে সেই ডাব হাতে নিয়ে তিনি তাকাতেই তিনি দেখতে পান সেই ফেরিওয়ালা নাই, গায়েব। এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি, তখনই তার হাতের ডাবটা নড়ে উঠল। তাকাতেই তিনি দেখতে পায় সেটা ডাব ছিল না, সেটা ছিল একটা পচা গলা মানুষের মাথা, যার মধ্যে পোকা কিলবিল করছে। তিনি থতমত খান এবং সেই মাথাটা ফেলে দিয়ে দৌড় দিয়ে মসজিদে ঢুকে তার সাথীদের ডেকে তোলেন, সব বলেন। তাদের মধ্যে সিনিয়র যিনি ছিলেন তিনি বললেন, হয়তো কোনো জিন তোমাকে ভয় দেখিয়েছে। কিন্তু আনোয়ার সাহেবের জোরাজুরির কারণে তারা সেই পুকুর ঘাটে যান, কিন্তু সেখানে কিছুই ছিল না। সেই সিনিয়র ব্যক্তি বললেন, হয়তো তুমি বের হতে কেউ বিরক্ত হয়ে ভয় দেখিয়েছে তোমাকে, এরপর একা একা বের হবে না, এটা বলে তাকে শান্ত করেন তারা। এরপর থেকে প্রায় রাতে আনোয়ার সাহেব স্বপ্নে দেখতেন একটা কাটা মাথা তিনি হাতে নিয়ে বসে আছেন, আর সেই মাথাটা তাকে বলছে, আয় আমাকে খেয়ে ফেল, নইলে তোকে আমি খেয়ে ফেলবো। এটা বলেই সেই পচা গলা কাটা মাথা আনোয়ার সাহেবের মুখে পোকামাকড় মিশ্রিত রক্ত বমি ছুঁড়ে মারত। আর এই দেখেই রোজ রাতে তার ঘুম ভাঙত। ঘুম ভাঙলে তিনি শুনতে পেতেন সেভাবেই মসজিদের বাইরে কেউ বলছে, ডাব নিবেন? ডাব পরাণ জুড়ে যাবে, এমন মিষ্টি স্বাদের ডাব, মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবেই চলতে লাগলো। প্রতিদিন এমন হতে থাকায় তিনি আবার তাদের সিনিয়র মেম্বারদেরকে বলেন তার সমস্যার কথা। কিন্তু এবারও তিনি বলেন, আগের ঘটনাটা নিয়ে তুমি খুব ভাবছো, তাই এমন হচ্ছে, দোয়া দুরুদ পরে ঘুমাও, এটা মসজিদ, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, একটা কথা বলতে চায় সবাইকে, আমাদের এইভাবে এই জাতীয় সমস্যা এড়িয়ে যাওয়া ঠিক না। সেই সিনিয়র মেম্বার তো দেখেননি আসলে কি হয়েছে, কিন্তু তিনি বলছেন আনোয়ার ভুল দেখেছে, আর এটা নিয়ে ভাবার কারণের প্রতি রাতেই
সে সেই ফেরিওয়ালার ডাক শুনছে। এটা স্টুপিডিটি ছাড়া আর কিছুই না। ক্যান্সার রোগটার সৃষ্টি হয় অতি সূক্ষ্ম ক্যান্সার কোষ থেকে। এভাবে আতঙ্কের মধ্যে সেই এলাকায় তিনি 40 দিন থেকে ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগ দেন। ঢাকায় আসার পর তেমন কিছু কয়েকদিন হয় নাই। একদিন আনোয়ার সাহেব ঘুমের মধ্যে দেখতে পান তিনি একটা সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন। চারপাশে মৃত কয়েকজন লোকের লাশ পড়ে আছে, যা পচে গলে যাচ্ছে। সাগরের পাড়ে 1 হাঁটু পানিতে একজন লোক দাঁড়িয়ে একটা ভাঙ্গা ডিঙ্গি মেরামত করছে। এরপর সেই লোক বেশ কিছু মৃত মানুষকে নিয়ে টেনে নিয়ে ডিঙ্গির মধ্যে তাদের বাঁধছে। সেই মৃত মানুষগুলো শরীরের কাপড় দিয়ে তাদেরকে বাঁধছে। টানাটানি করার সময় কোনো কোনো লাশের হাত পা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছিল, এতটাই পচে গিয়েছিল সেই লাশগুলো। সেই লোকটা যখন ডিঙ্গিতে উঠতে যাবে সেই মুহূর্তে আনোয়ার সাহেবের সাথে সেই লোকটার চোখাচোখি হয়। তখন সেই লোকটি ধাওয়া করে আনোয়ার সাহেবকে ধরে ফেলে মাটিতে ফেলে দেয়। তার বুক বসে এলো পাতারি ঘুষি মারতে থাকে এবং কি যেন বলতে থাকে। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়। তিনি বসে পড়েন এবং তিনি তার গলা, বুকে, গালে খুব ব্যথা অনুভব করতে লাগলেন। যেমনটা এই মাত্র স্বপ্নে দেখেছিলেন সেভাবেই। তিনি কিছু না ভেবে ওয়াশরুমে যান। অজু করছিলেন বেসিনে, কিন্তু টের পাচ্ছিলেন বেসিনের আয়নায় তার রিফ্লেকশনের ঠায় দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন বেসিনের আয়নার দিকে, দেখতে পেলেন আয়নার মধ্যে আনোয়ার সাহেব। আর বাস্তবে আনোয়ার সাহেবের এক লোক না। আয়নায় যাকে দেখছিলেন তিনি, তার শরীর ময়লা, মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। হঠাৎ আনোয়ার সাহেবের মনে হতে লাগলো কোমর বেয়ে কিছু একটা তার শরীরের উপর দিকে উঠে আসছে। আর তিনি আয়নায় দেখলেন একটা হলুদ সাপ আয়নার মধ্যে থাকা আনোয়ারের গলার ডান দিক দিয়ে বেরিয়ে তার গলা পেঁচিয়ে ধরে ফেলেছে। কিন্তু বাস্তবে আনোয়ার সাহেব শুধু এইটুকুই টের পেলেন যে কিছু একটা তার শরীরে এদিক ওদিক বেয়ে ঘুরছে। তিনি অজু শেষ করতে পারেননি। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি তার স্ত্রীকে ডাকতে যেয়ে দেখলেন তার স্ত্রী রুমে নেই, আর রান্নাঘরে টুকটাক শব্দ হচ্ছে। তিনি রান্নাঘরে যান, কিন্তু লক্ষ্য করেন রান্নাঘরের লাইট বন্ধ। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তার মাথার উপরে কালো একটা চাদর সিলিং এর সাথে লেপ্টে আছে। এবার তিনি চরম ভয় পেয়ে যান। তার স্ত্রীকে ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সেই চাদরটা তার উপরে পড়ে তাকে জড়িয়ে ফেলে। তিনি চেঁচামেচি করছিলেন, আর তার কথা অনুযায়ী সেই চাদর তার মুখের মধ্যে চলে যেতে চাইছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে সেই সময় তিনি চাদরের ভেতরের অন্ধকার দেখতে পান এক জোড়া হাত। তিনি সেই হাত দেখে ভয়ের চোটে সেই হাতের দিকে লাথি মারতে থাকেন। আর তখনই সেই চাদরটা কেউ টেনে সরিয়ে দেয়। তিনি দেখতে পান তার স্ত্রী ফ্লোরে বসে আছে হাত ধরে, আর তার ছোট ভাই দাঁড়িয়ে আছে হাতে জায়নামাজ ধরে। তাদের ভাষ্য অনুযায়ী আনোয়ার সাহেবের চেঁচামেচির কারণে আগে তার স্ত্রী ডাইনিং রুমে এসে দেখতে পায় জায়নামাজ দিয়ে নিজের মাথা নিজে ঢেকে রেখে নিজের সাথে নিজে ধস্তাধস্তি করছিলেন। তা দেখে তার স্ত্রী হাত দিয়ে জায়নামাজ সরাতে গেলে তিনি লাথি মারেন। আর ততক্ষণে তার ছোট ভাই এসে এক টানে জায়নামাজ সরিয়ে ফেলেন। এই ঘটনা শুনে আনোয়ার সাহেব আশ্চর্য হয়ে যান। তিনি চেপে যান তার সাথে কি কি হচ্ছিল তার সবার সামনে। সবাইকে তিনি এটা বলেন যে জায়নামাজ নিয়ে পানি খেতে এসে পরে গিয়ে জায়নামাজ সাথে জড়িয়ে গিয়েছিল, তার দম আটকে যাচ্ছিল, তাই এমন করছিলেন বলে তিনি একটা বাহানা দেন। রাত পার হওয়ার পর তিনি তার এক পরিচিত সিনিয়র জামাতের সঙ্গীকে এইসব কথা বলেন। সেই মসজিদে তার সাথে ঘটতে থাকা ঘটনা থেকে শুরু করে সব, আর গেল রাতের ঘটনা সব শুনে সেই সিনিয়র ব্যক্তি আনোয়ার সাহেবকে নিয়ে যান একজন ইমামের কাছে, যিনি ঝাড়ফুঁক করতেন। সেই ইমাম সাহেবের সামনে বসার পর ইমাম সাহেব বলেন, দেখুন আপনাদের সাথে সাথে একটা খারাপ বাতাস এখানে এসেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গুরুতর সমস্যা নয়, কিন্তু এখন মনে হচ্ছে কঠিন সমস্যা। আনোয়ার সাহেব বলেন, আপনি তো জানেন না কি সমস্যা নিয়ে এসেছি। আমার সমস্যাটা ঠিক এই কথা বলার সময় ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাকে বলতে হবে না, অপেক্ষা করুন, আমি একজন ভালো জিনকে নিয়ে আসছি। এটা বলে তিনি চুপ হয়ে গেলেন। ঘরের লাইট একজন নিভিয়ে দেন। ইমাম কাকে যেন সালাম দেন এবং আনোয়ার সাহেবকে ইশারা দিয়ে জিজ্ঞেস করেন, দেখুন তো কি সমস্যা। ঘরে যে কেউ এসেছে এটা আনোয়ার সাহেব বুঝতে পারেনি। একদম স্বাভাবিক ছিল এবং কেবল ইমাম সাহেবের কথাই শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ইমাম সাহেব বলেন, দেখুন আনোয়ার ভাই, আপনার উপরে খুব বাজেভাবে তাবিজ করা হচ্ছে। আপনাকে ওই বাসায় থাকতে দেওয়া যাবে না, না হলে ঘোর বিপদ হতে পারে। আমার এই বন্ধু জিন বলেছে আপনার ক্ষতি এক নাগারে হবে। আপনার ঘরের দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেই ঘরে এদের মতো জিন প্রবেশ করতে পারবে না উত্তাপের কারণে। আপনি ভাই বাঁচতে চাইলে ওই বাসাটা ত্যাগ করুন, এছাড়া কোনো উপায় নাই ভাই। আনোয়ার সাহেব জানতে চান কে আর কেন তাবিজ করবে তাকে, আর নিজের বাসা ছেড়ে তিনি কোথায় যাবেন। ইমাম বলেন, আমি আপনাকে বলতে পারবো না কে ক্ষতি করে যাচ্ছে আপনার বাড়ি তো আপনাকে ছেড়ে দিতে বলছি না,
বলছি কিছুদিন ওই বাড়ি থেকে দূরে থাকুন, সমস্যাগুলো কাটিয়ে তারপর বাড়িতে ফেরত যান। তো সেদিন আনোয়ার সাহেব বাসায় ফিরে আসেন। শক্ত মনের মানুষের জন্য তিনি চেপে যান সব ব্যাপার। কিন্তু ইমাম সাহেব যে বলেছিলেন বাসার দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেটা তার মাথায় ঘুরছিল। কে করলো তাকে তাবিজ, কেন করলো, আসলে কি ঘরে তাবিজ আছে? এই জন্য তিনি রাতে সবাই ঘুমিয়ে গেলে উঠে পড়েন। তিনি সূরা ফালাক নাস পড়ছিলেন, এই জন্য যেন এর উসিলায় আল্লাহ যেন তাকে একটু সাহায্য করেন সেই বাজে জিনিসপত্র যদি থেকে থাকে তবে তা খুঁজে পেতে। ঠিক তখন তিনি তার বিছানার মাথার দিকে দেয়ালে ঠক ঠক শব্দ শুনতে পান। যেমনটা ফাঁপা দেয়ালে আঙুল দিয়ে টোকা দিলে শব্দ হবে, তেমন তিনি সেই দেয়ালে টোকা দিতে লাগলেন। এর কারণে তার স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি তার স্ত্রীকে একটা বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যান। সেই আয়নার দিকে তাকান। সেই আয়নাতে গত রাতে তিনি দেখিয়েছিলেন তার প্রতিবিম্বকে ঠায় দাঁড়িয়ে থাকতে, যার গলায় সাপ জড়িয়েছিল। তিনি তাকিয়ে থাকতে থাকতে তার প্রচন্ডভাবে ঘুম পেয়ে বসে এবং সেই ওয়াশরুমের সামনে তিনি ঘুমিয়ে যান। সকালে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তোলে। ওয়াশরুমের দেয়ালে ঠেস দিয়ে তিনি বসে ঘুমাচ্ছিলেন। তিনি বের হয়ে যেয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে তার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে যে বলেন যে দেখুন তো আপনার ছেলে কেমন আচরণ করছে। একদিন আগে রাতে ডাইনিং এর ফ্লোরে জায়নামাজ নিয়ে পড়েছিল, আর আজ এখন ওয়াশরুমের সামনে ঘুমাচ্ছে। আর রাতের বেলা দেয়ালে কি যেন করছে, কোনো সমস্যা হলো কিনা একটা দেখুন। এটা শুনে তার শাশুড়ি উল্টা তাকে বকা দেন যে তোমার স্বামীর সমস্যা হচ্ছে, আর কোথায় কোথায় তার, তুমি আমাদের কাছে অভিযোগ দিচ্ছ ওর কথা না ভেবে। যাই হোক, পারিবারিক দোষারোপ আর কি। তারপর তারা এসে তাকে ডাকেন, কিন্তু তিনি ওঠেননি। বারবার বলছিলেন ঘুমাতে দাও আমাকে। সেদিন তিনি আর হাসপাতালে যাননি। প্রায় রাত 8টার দিকে তার ঘুম ভেঙে ওঠে। এই যে তার দ্রুত আচরণের পরিবর্তন, তার স্ত্রী মনে ভয় ঢুকতে লাগলো। তার স্ত্রী তাকে বলছিল যে কি হয়েছে আপনার, এমন কেন করছেন, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? উত্তর আনোয়ার বলেন না, কিছু করোনি। আমার যেন কেমন লাগছে, মাথা হালকা লাগে, মনে হচ্ছে আমি মাটি থেকে উঁচুতে ভেসে ভেসে চলাফেরা করছি, কেমন যেন এলোমেলো লাগছে নিজেকে। এটুকু বলে তিনি এড়িয়ে যান বাকিটা। সেদিন সবাই ঘুমিয়ে যায় যে যার মতো, আর তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন ইবাদতে। তিনি সূরা কেরাত পড়ছিলেন বৈঠকে বসে। এমন সময় তিনি শুনতে পেলেন দেয়াল থেকে ফিসফিসানির মতো শব্দ, কারোর কথা ভেসে আসছে। তিনি আরেকটু লক্ষ্য করে শুনতে পান বৃদ্ধ নাকি কণ্ঠে, দেখ দেখ কি আরামে ঘুমাচ্ছে এক একজন, এই ধর ধর বসিয়ে ফেল, আর গুরু মাকে বল কাজ করে দিয়েছি। আরে আরে ও কই দেখতো কোন ঘরে ও বসে আছে। এ কথা শুনছিলেন, ভেসে আসছিল দেয়াল থেকে। তার তখন মনে হতে লাগলো দেয়ালগুলো যেন তার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, চলে আসেন নিজের ঘরে। আর তিনি দেখতে পান বাচ্চারা যেভাবে দেয়ালে ড্রয়িং করে আঁকাবুকি করে, সেভাবে আঁকা একটা ছবি। বাবা মায়ের হাত ধরা ছোট্ট একটা মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সূর্য, কিন্তু সেই সূর্যের উপর একটা সাপ ফোনা ধরে দাঁড়িয়ে আছে। এটা তিনি দেখার পর কালেমা পড়তে পড়তে নিজের মেয়ের পাশে যেয়ে বসেন। ভয় পাচ্ছিলেন তিনি তার মেয়েকে নিয়েই। সেই সময় ধীরে ধীরে সেই আঁকিবুকিগুলো দেয়ালে মিলিয়ে যায়। এভাবে বেশ কয়েকটা দিন চলে যায়। ঠিক মতো ডিউটি করতে পারছিলেন না, রোগী দেখতে পারছিলেন না, সবসময় মেজাজ চড়া থাকতে লাগলো। তিনি প্রায় ডিউটিকালীন সময়ে এমন কিছু আচরণ করতেন যার দরুন বোঝা যেত আনোয়ার সাহেবের পার্সোনালিটির বড় ধরনের পরিবর্তন হচ্ছে। নামাজ এক ওয়াক্ত পড়লে পরের ওয়াক্ত পড়তেন না। আর প্রতি রাতে তার ঘরের দেয়ালগুলো থেকে ভেসে আসতো কথাবার্তা, যা শুনে তিনি নিজেই ঝাড়ি মারতেন। তার সবসময় মনে হতে লাগলো দেয়ালগুলোর মধ্যে একটা সাপ চলাফেরা করে। এই কথাগুলো তিনি পরিবারের সবাইকে বলতেন। এই কথাগুলো বলার সময় আনোয়ার সাহেবের স্ত্রী জাহিদ ভাইকে বললেন যে তার স্বামীর অবস্থা দেখে চিন্তিত ছিলেন খুব বেশি। তিনি ধরে নিয়েছিলেন তার স্বামীকে কেউ কিছু করেছে। তাই তিনি তার বাবার মাধ্যমে এক হুজুরের কাছে নিয়ে যেতে চাইলে তিনি যাননি। পরে আনোয়ার সাহেবের শ্বশুর তার সেই পরিচিত হুজুরের কাছে যান। তিনি আনোয়ার সাহেবের শ্বশুরকে বলে দেন যে কোনোভাবেই তার মেয়ের জামাইকে তার কাছে নিয়ে আসতে এবং সেই বাড়ি থেকে তার মেয়ে এবং নাতিকে দূরে সরিয়ে দিতে, কেননা বিপদ এই 3 জনের উপর। একটার পর একটা সেহের করা হচ্ছে আনোয়ার সাহেবের উপর। যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। মূলত যেই উদ্দেশ্যে আনোয়ারকে সার করা হচ্ছে, সেটার উল্টোটা হচ্ছে এখন। যেহেতু তার স্ত্রী তাকে নিয়ে যেতে পারেনি, তাই তারা কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এরপর একদিন রাতে আনোয়ার সাহেব শুয়েছিলেন, কিন্তু দেয়ালের ঠুকঠুক শব্দের কারণে বিরক্ত হয়ে উঠে বসেন। তার মনে হতে লাগলো দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মনে হতে লাগলো যেন সবগুলো দেয়ালে রক্ত মাখা, আর লক্ষ লক্ষ পোকা কিলবিল করছে। তিনি উঠে দাঁড়ান। অসহ্য হয়ে উঠছিল তার জীবন। তাই তিনি একটা হাতুড়ি জোগাড় করে নিয়ে ফেলেন এবং আসেন নিচতলা থেকে। তিনি চাচ্ছিলেন হাতুড়ি দিয়ে তিনি
দেয়ালগুলো ভেঙে ফেলবেন। আসলে তাকে এতটা কাবু করে ফেলেছিল যে এটা সমস্যা, যার দরুন উনি জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন এটা তিনি বুঝতে পারতেন না। রিয়েলিটি ছিল তার কাছে স্বপ্নের মতো এবং স্বপ্ন ছিল রিয়েলিটির মতো। কিন্তু তিনি হাতুড়ি দিয়ে বারবার বাড়ি মারতে যাবেন, সেই সময় তিনি স্পষ্ট দেখলেন তার ঘরের বিছানায় কাছে বাম দিকে পিলারের নিকট একটা সাপ নিজের লেজ নিজেই গিলে ফেলছে নিজেই। তিনি সাপ সাপ বলে তার স্ত্রীকে ডাকতে থাকেন, কিন্তু তার স্ত্রী উঠে কোনো সাপ দেখতে পান না। এই অবস্থা দেখে তার স্ত্রী তার জন্য পানি পরা এনে গোপনে তাকে খাওয়াতে লাগলেন এবং রাতে আনোয়ার সাহেবকে ঘুম পাড়িয়ে দিতেন সূরা পড়তে পড়তে। এর ফলে বেশ কিছুদিন রাতে আনোয়ার সাহেব ঘুমোতে পেরেছিলেন। কয়েকদিন পর একদিন তাদের বংশের একজন লোক মারা যান, যার লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি যেতে হবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর তারা রওনা দেন। যেই অ্যাম্বুলেন্সে লাশ বহন করা হচ্ছিল সেই গাড়িতে লাশের সাথেই আনোয়ার সাহেব ছিলেন পিছনের দিকে। লাশের সামনের দিকে ছিল তার ছোট ভাই। আনোয়ার সাহেব দোয়া দুরুদ পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো তিনি মাত্রই জেগে উঠেছেন, আর লাশের কফিন থেকে ভেসে আসছে, ডাব নিবেন ডাব, পরাণ জুড়ে যাবে এমন স্বাদের মিষ্টি ডাব। মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। ধাম ধাম করে গাড়ির সামনের দিকে 2টা শব্দ হলো, বিকট শব্দ, যার কারণে তিনি চিৎকার দিয়ে উঠেছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তিনি উঠে যে ড্রাইভারের পেছনের দিকে ফাঁকা জায়গা দিয়ে তাকে ডাকতে গেল, কিন্তু দেখলো ড্রাইভার নেই, গাড়ি কিন্তু রাস্তা এক পাশে দাঁড়ানো। এবার সমানে কফিনের ভেতর থেকে ধুম ধুম করে শব্দ হতে লাগলো। আতঙ্ক তিনি পেছনে ফিরে দেখতে পান গাড়ির পেছনের দিকটা খোলা, আর বেশ কয়েকটা বড় সাইজের কুকুর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে কফিনের দিকে। তিনি উঠে যে পেছনে হুড নামিয়ে দেন। এর মধ্যে তার চোখে পড়ে যেখানে তিনি বসেছিলেন সেখানে তিনি দেখতে পান নিজেকেই সেইভাবে সেই জায়গায় বসে আছেন, ডান হাত কপালে আলগা করে চেপে রেখে। এটা দেখার পর তার মনে হলো তিনি হুট খুলে আপনা আপনি পড়ে গেছেন রাস্তায়। তিনি তার ভাইয়ের নাম ধরে ডাকছিলেন, আর তখনই সেই কুকুরগুলো কফিনটা টেনে হিচড়ে নামিয়ে নিল, আর তার চোখের সামনে কফিন ভেঙে লাশটা একটু বেরিয়ে এলো। আর সেই কুকুরগুলোর মধ্যে একটা লাশের শরীর থেকে কাফনের কাপড়ের একটা অংশ নিয়ে দৌড় দিল। এটা দেখে তিনি দিক বিদিক কি করবে বুঝতে না পেরে দৌড় দেন। হঠাৎ তিনি উপর থেকে নিচে পড়ে যান আর নিজেকে আবিষ্কার করেন পানির মধ্যে। এর তখনই কেউ যেন তাকে টেনে উপরে তুলে ডাঙায় উঠায়। এটা ছিল তার ভাই এবং ড্রাইভার। তার ভাইয়ের ভাষ্য অনুযায়ী তারা গাড়ি থামিয়েছিলেন প্রস্রাব করবেন বলে, আর তখন একটা কুকুর গাড়িটার পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছিল, আর তখন নাকি গাড়ির হুড খুলে আনোয়ার সাহেব নাকি সেই কুকুরকে তাড়া করে এবং পাশের একটা খালে তিনি অন্ধকারে পড়ে যান। ততক্ষণে আনোয়ার সাহেবের পিছনে ছুটছিলেন তার ভাই আর ড্রাইভারের শাগরেদ। সেদিন সেই সময় থেকে আনোয়ার সাহেব কারোর সাথে সবার সাথে কথা বলা থামিয়ে দেন। খুব কম কথা বলতেন তিনি। এটার পেছনে মূল কারণ ছিল বাস্তব কোনটা অবাস্তব কোনটা সেটা তিনি বুঝতে পারছিলেন না। এজন্য তিনি চুপ হয়ে যান আর খাস দিলে ইবাদত করতে থাকেন সাহায্য চেয়ে। তিনি মসজিদে থাকলে নিরাপদ বোধ করতেন, কিন্তু বেশি সময় সেখানে থাকলে তার মনে হতো তো গলা যেন কি জানি চেপে ধরেছে। তার হাড় কাঁপুনি দিয়ে জ্বর আসতো তার মসজিদে ঢুকলে। এই কাঁপুনির কারণে তার নিজের উপর তিনি কন্ট্রোল রাখতে পারতেন না। ততদিনে তার স্ত্রী বুঝে গিয়েছিল তার স্বামীর অবস্থা খুব খারাপ, আর তার শ্বশুর নিজেও বেশ কয়েকজনের কাছে গিয়েছিল, যেহেতু সমাধান মিলছিল না। এর মধ্যে একদিন আনোয়ার সাহেব রীতিমতো একটা দড়ি কিনে এনে ডাইনিং এর সাথে ফ্যানের সাথে বাঁধতে শুরু করেন। তার বাবা তাকে জিজ্ঞেস করছেন, এই কি করছিস? তিনি উত্তর দেন, একটু ফাঁসিতে ঝুলে দেখতে চাই মানুষ কিভাবে মারা যায়। কিচ্ছু হবে না, তুমি ভেবো না। বলতে বলতে তিনি গলায় ফাঁসটা পরে ঝুলে যান। তার বাবা তাকে ধরে ফেলে। তার ডাকে অন্য সবাই এসে তাকে সাথে সাথে নামিয়ে ফেলেন। এই কাণ্ডটা হওয়ার পর তারা মনে করেন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ডাক্তার দেখানো হয়, কিন্তু আনোয়ার সাহেব নাকি প্রায় রাতে শুনতেন সেই ফাঁসির দড়ি তাকে ডাকছেন আনোয়ার আনোয়ার বলে। এরপর থেকে তিনি রীতিমতো ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতেন। নাওয়া খাওয়া কোনো কিছুই হতো না, শুধু ঘুম। তুলে দিলেও তিনি কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে যেতেন। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছিল না কি হয়েছে তার। তিনি যদি জেগে যেতেন তবে তিনি চাইতেন মসজিদে চলে যেতে। ঠিক এভাবেই আজ তিনি যখন নামাজ পড়তে যান তখন তিনি অনুভব করেন প্রচন্ডভাবে কাঁপুনি দিচ্ছে তার শরীর, এবং আচমকা তিনি দুর্বল হয়ে ঢলে পড়ে যান। এরপর তার ঘুম এখানেই জাহিদ ভাইয়ের সামনে ভাঙে। তো তিনি মনে করছিলেন আর সবার মতো তাকে জাহিদ ভাই মানসিক রোগী মনে করবে, কিন্তু তা মনে করার লোক জাহিদ ভাই না। এই জন্য তাকে জাহিদ ভাই বলে, আমাকে দেখান তো কোনো জায়গায় দেয়ালের ভেতরে আপনি এসব কিছু দেখেছেন। তখন তিনি জাহিদ ভাইকে নেমে যায় এবং দেখান কোন কোন জায়গায় কি কি দেখেছেন। সব কিছু দেখে
জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে যে আপনি মানসিক রোগী না, কেউ তো কিছু করেছে অবশ্যই, আপনি একটু ধৈর্য ধরুন, আগামীকাল আমি আসবো আপনাকে দেখতে। এটা বলে জাহিদ ভাই চলে আসে এবং সেদিনের মতো, যেহেতু আমির সাহেব বলে দিয়েছিল বের হয়ে যেতে 1 ঘন্টার মধ্যে, রাতে আমির সাহেব জাহিদ ভাইকে এসে বলেন, দেখো আগে বুঝো কি বলছি, তুমি যখন আমাকে ডেকেছিলে আমি কিন্তু প্রবেশ করতে পারিনি সেই বাসায়, সেটা তো দেখেছিলে তাই না? আমি নিজে ভালো করে দেখেছি কেউ কি সেই বাড়িতে এসে আনোয়ার সাহেবকে প্ররোচিত করছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তা আমি চিন্তা করতে পারিনি। এখনকার সময়েও এইভাবে কেউ সাহের করতে পারে? আনোয়ার এখনো টিকে আছে কারণ ওর মনের জোর অনেক বেশি, আর হয়তো ভালো কিছু কাজ করেছে যার জন্য আল্লাহ সবুর করার ক্ষমতা ওকে দিয়েছেন। যেটাই হোক, আজ তুমি ওর বাসায় যাবে, প্রতিটা দেয়ালে আয়নার সব জায়গায় ওকে নিয়ে যাবে, যেখানে যেখানে ও বলবে এখানে ও কিছু দেখছে, সেখানে যদি দেয়াল থাকে তুমি ভেঙে ফেলো, দেখো কি আছে, আর যদি কিছু পাও তা আমার কাছে দাও, তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই সমস্যার উৎপত্তি স্থলটা খুঁজে পাওয়া। এরপর জাহিদ ভাই আনোয়ার সাহেবের সাথে ঘটতে থাকা ঘটনার কথা তাকে বলে। তিনি কিছু পানি পড়া দিয়ে দেন এবং আনোয়ারকে খাইয়ে দিতে। সেদিন জাহিদ ভাই যায় মাগরিবের পর, যথারীতি তিনি ঘুমিয়েছিলেন। অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা বেশ কিছু সূরা তার কানের কাছে পড়তে থাকেন জাহিদ ভাই। এরপর তার ঘুম ভেঙে যায়। তাকে ফ্রেশ হাত দিয়ে জাহিদ তাদের পারিবারিক বাকি সদস্যদের বলে, আমাকে একটা শাবল আর হাতুড়ি এনে দেন, এবং তাদের বলে জাহিদ ভাইকে তার মতো কাজ করতে দিতে হবে। যদি জাহিদ ভাইয়ের কাজ নিয়ে তাদের কোনো ইস্যু থাকে তাহলে জাহিদ ভাই চলে যাবে এখনই। তারা জাহিদ ভাইকে বলেন, আপনার যা ইচ্ছা তা করুন। তো জাহিদ ভাই রাসেল মানে আনোয়ারের ছোট ভাইকে ছাড়া আর কাউকে সেই বাসায় থাকতে দেয়নি। তো আনোয়ার সাহেব খাওয়া দাওয়া করেন। জাহিদ ভাই শাবল এবং হাতুড়িতে পেরেক দিয়ে আছর কেটে কেটে একটি সূরার আয়াত লেখেন, এবং সারাদিন খাওয়ার সময় পাইনি জাহিদ ভাই ব্যস্ততার কারণে। তাই জাহিদ ভাই নিচে নেমে যায়, কিন্তু রাত 11:15 বেজে যাওয়ায় আর কিছু পাওয়া যাচ্ছিল না। তাই 1 বোতল পানি নিয়ে জাহিদ ভাই উপরে ওঠে। জাহিদ ভাই যাদের সমস্যা থাকে তাদের বাসার পানিটা পর্যন্ত পান করেন না। জাহিদ ভাই ঘরে ঢুকে ওয়াশরুমে যায় অজু করতে। অজু করার সময় পানি যখন ব্যবহার করছিল সেই পানিটা জাহিদ ভাইয়ের কাছে কেমন যেন লাগছিল। সন্দেহ হয়, জাহিদ ভাই রিংটা হাতে পরে সেই হাতে পানির কল ছেড়ে দেন। জাহিদ ভাই টের পেতে লাগে রিংটা গরম হচ্ছে। বুঝতে আর বাকি রইল না পানিতে কিছু মেশানো। তাই তিনি রাসেল আর আনোয়ার সাহেবকে নিয়ে প্রথমে রিজার্ভ ট্যাঙ্কের কাছে যায়। সেখানে কোনো কিছু আনোয়ার সাহেব দেখেননি। এরপর তারা ছাদে যায়। ছাদে ওঠার পর থেকে আনোয়ার সাহেব কাঁপতে লাগলেন। তিনি বললেন তার হাড় কাঁপানো শীত লাগছে। জাহিদ ভাই পানির ট্যাঙ্কে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কেন যেন পানির ট্যাঙ্ক ভেজা ছিল চারদিক দিয়ে। ভেতরে বাইরে দেখলো কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলো জাহিদ ভাই, পানির ট্যাঙ্কটা ভরে গেলে ওভারফ্লো লাইন দিয়ে পড়ে যায়, কিন্তু তেমন না হয়ে ট্যাঙ্কের মুখ দিয়ে পানি পড়ে যেত, যার কারণে জাহিদ ভাই দেখছিল পুরো ট্যাঙ্ক পুরাটাই ভেজা আর ওভারফ্লো লাইনটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আলো মেরে দেখার পর দেখলো কাগজ দিয়ে মুখ বন্ধ। সেই কাগজ বের করার পর পেছনের দিকটা ভেজা ছিল, চুল বেরিয়েছিল অনেকগুলো সেদিক দিয়ে। সাথে করে নিয়ে আসা একটা মাটির পাত্রে সেই জিনিসগুলো তিনি রেখে দেন। আনোয়ার সাহেবকে নিয়ে তিনি তার ঘরে যান। তার দেখানো মতো জায়গায় এই রাতে সিমেন্টের ঢালাই জাহিদ ভাই নিজেই ভাঙতে শুরু করে। জাহিদ ভাই বারবার বলছিল উনি বারবার বলছিল এখানে সাপ আছে, এখানে দেয়ালের ভেতর। কিছুক্ষণ পর যখন প্রায় 7-8 ইঞ্চি পরিমাণ সিমেন্টের ঢালাই সরিয়ে ফেলার পর জাহিদ ভাই কালো কিছু একটা নরচুর করতে করতে দেখতে পেয়ে সরে যায়। বিশ্বাস করা যাবে না, বলেছেন বিশ্বাস করতে পারবেন না, একটা জীবিত সাপ ছিল। এটার মাথা ছিল হাতের বুড়ো আঙ্গুলের মতো। এটাকে নড়তে দেখে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। কি করব বুঝতে পারছিল না জাহিদ ভাই। এমন ছিল যে সিমেন্টের ঢালাই এই সাপের উপরেই করা হয়েছে। সেই ভাঙ্গা জায়গা দিয়ে সালফারের বিকট গন্ধ বের হতে শুরু করে, যা সহ্য করা ছিল প্রচন্ড কষ্টের। আর আনোয়ার সাহেব এবার তার ছোট ভাইকে বললেন, দেখ আমি বলছি, বারবার তোরা পাত্তা দিলি না, এখন দেখ। এটা বলছিলেন আর কয়েক কাঁদছিলেন জাহিদ ভাইকে জড়িয়ে ধরে। এদিকে আমির সাহেব ততক্ষণে আসেন সেখানে। তিনি আলো নিভিয়ে দিতে বলেন। জাহিদ ভাই তাকে ট্যাঙ্ক থেকে পাওয়া তাবিজ দেয় এবং তাকে সে দেখানো সেই ছাপটা জীবিত অবস্থায় দেয়ালের ভেতরে চাপা ছিল। উনি বলেন, বাথরুমের আয়নাটা খুলে নিয়ে আসো। খোলার সময় আয়নার দিকে তাকাবে না, আর কেউ ডাকলেও সাড়া দিবে না। এই অন্ধকারে বাথরুমে যে আলো জ্বালিয়ে জাহিদ ভাই আয়নাটা খোলার চেষ্টা করতে থাকে। আয়নার দিকে জাহিদ ভাই তাকিয়েছিলেন বেশ কয়েকবার। আয়নাটা খোলার পর জাহিদ ভাই একটা ঝলক দেখলো আয়নার মধ্যেই একজন মানুষের চেহারা, যে আয়নাটা খুলে নিয়ে গেছে এবং পরে এসে সেই জায়গায় আবার লাগিয়ে দিয়েছে।
আনোয়ারের ঘর থেকে জাহিদ ভাইকে আমির সাহেব বলেন, তোমাকে তো না করেছিলাম তাকাতে, তাই না? আচ্ছা, বের হয়ে আসো। এরপর তিনি জাহিদ ভাইকে বলেন, ওদের ঘরের সবাইকে এনে ঢোকাও আর সবার সামনে আয়নাটা ভেঙে ফেলো, এরপর চলে আসো। জাহিদ ভাই সব খোঁজ খবর নিয়ে ভোরের আগেই আসবে, মানে আমির সাহেব ভোরের আগেই আসবে সব খোঁজ খবর নিয়ে। জাহিদ ভাই আলো জ্বালিয়ে রাসেলকে বলেন, সবাইকে ডাকো। রাসেলের চোখ ছানা বড়া হয়ে গেছিল এমনটা দেখে। এদিকে সবাই এসে আনোয়ার সাহেবের বিছানা বাম দিকের পিলারের নিকট খুঁড়ে রাখা জায়গায় সাপটার মাথা নড়তে দেখে অবাক তো হয়েছিলই। আনোয়ারের বাবা কান্নায় ভেঙে পড়ে। তো জাহিদ ভাই ঠিক তখনই কাউকে কিছু না বলে সেই আয়নাটা ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তখন জাহিদ ভাই দেখলো হঠাৎ হওয়া শব্দে আচমকা সবাই কেঁপে উঠল, কিন্তু আনোয়ারের মা তার হাতটা লুকিয়ে ফেলেন। ব্যাস, সবকিছু পরিষ্কার কে করেছে। এখন জানা বাকি ছিল কেন। জাহিদ ভাই কাউকে বুঝতে না দিয়ে বের হয়ে যেতে লাগলো। বললো, আগামীকাল আসবো। আমাকে, মানে জাহিদ ভাইকে আনোয়ার সাহেব বলছিলেন সাপটাকে কিছু করে দিতে, কারণ ভয় লাগছিল সবার। তখন জাহিদ ভাই একটা কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে দেয় এবং সেই ঘর তালা মেরে দিয়ে চাবি নিজের কাছে রাখে জাহিদ ভাইয়ের। বলে যে কাজ শেষ হয়নি, সবকিছু শুরু মাত্র, অনেক কিছু খুঁজে পাওয়া বাকি। এটা বলে সেখান থেকে চলে আসে। ভোরে জাহিদ ভাইকে আমির সাহেব সবকিছু বলেন, কে, কেন, কখন, কোথায়, কিভাবে, সবকিছু, যা এখন জাহিদ ভাই বলবে না। জাহিদ ভাই চাই এই অংশটুকু মন দিয়ে শুনুন, প্রতিটা কথা, প্রতিটা শব্দ। আপনারা সবাই প্রস্তুত তো? সেদিন পরন্ত বিকেলের দিকে তাদের বাসায় জাহিদ ভাই যায়, কিন্তু তাদের বাসায় প্রবেশ না করে বাসার পাশে একটা পার্কিং গার্ডেনের সাইডে বসে রাসেলকে ফোন দিয়ে ডেকে আনে। সে এসে জাহিদ ভাইকে বলে, ভেতরে আসুন। কিন্তু জাহিদ ভাই তাকে তার পাশে বসতে বলে। জাহিদ ভাই তাকে বলে, আমি যা জানি, যা বলবো তা কি হজম করার মতো শক্তি আছে তো আপনাদের? রাসেল বলেন, ভাই, জীবনে কোনোদিন এমন কিছু দেখিনি, শুধু শুনেছি। আজ নিজ চোখে নিজেদের বাসায় দেখলাম। সত্যি এমন কিছু আছে তা আগে বুঝতাম না। যেটাই হোক, আপনি বলবেন যে জড়িত আছে তার নামটাও বলবেন। জানতে চাই কে আমাদের এত বড় সর্বনাশ করতে চেয়েছে। জাহিদ ভাই তাকে বলে সর্বনাশ করতে চায়নি, জ্ঞান লোপ পেয়ে বিবেক হারিয়ে আরেকজনের পুতুল হয়ে সে এই কাজ করেছে। তখন রাসেল জাহিদ ভাইয়ের কাছে জানতে চান, ভাই, নামটা দয়া করে একবার বলেন। তখন জাহিদ ভাই তাকে বলে, চলুন উপরে যাই, নাম বলবো না, আপনাদের সামনেই দাঁড় করিয়ে দেব। এরপর তাদের ঘরে জাহিদ ভাই যায়, যেখানে আনোয়ার সাহেব, তার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি, রাসেল আর আনোয়ারের মা বাবা ছিল। জাহিদ ভাই কথা বলতে শুরু করে 2 দিন আগে মসজিদে আনোয়ার ভাইকে জাহিদ ভাই দেখেছিল। তারপর জাহিদ ভাই এই বাসায় আসে। আনোয়ার সাহেবের অবস্থা এমন ছিল যা থেকে সবাই এবং উনি অবাক হয়ে গিয়েছিল। এজন্য জাহিদ ভাই আমির সাহেবকে ডেকেছিল। তিনি প্রথমে এসে আপনাদের বাসায় ঢুকতে পারেননি। তিনি নিজে জাহিদ ভাইকে দেখিয়ে দিয়েছিল আনোয়ার ভাইয়ের ঘর লাগোয়া বারান্দার গ্রিলের উপর একটা তাবিজ বাঁধা। জাহিদ ভাই সেই তাবিজটা পুড়িয়ে দিয়েছিল। এরপর জাহিদ ভাই গত রাতে যখন এসেছে, তখন পানির ট্যাঙ্কটা যেটা আপনাদের ছাদের উপর, সেটা থেকে একটা তাবিজ বের করে নিয়ে আসছিল। আনোয়ার ভাই তখনও সেন্সেই ছিল। জাহিদ ভাই তার কথা মতো দেয়ালটা খুঁড়ে এরপর কি বের হলো তা আপনারা সবাই জানেন। জাহিদ ভাই সেই সময় আমির সাহেবকে ডেকেছিল। তিনি এসে জাহিদ ভাইকে বলেছিলেন আনোয়ারের ঘরের বাথরুমের আয়নাটা খুলে ফেলতে। তিনি জাহিদ ভাইকে না করেছিলেন আয়নার দিকে তাকাতে। জাহিদ ভাই ঘাড় তেরা, তাই তিনি আয়নার দিকে তাকিয়েছিল, আর তিনি তার চেহারাটাই দেখেছে যেই ক্ষতি করেছে। জাহিদ ভাই এক পলক দেখেছিল সেদিন ডাব কাঁধে নিয়ে যেই বদজিন জাদুর উৎপত্তি ঘটিয়েছিল তাকে কে পাঠিয়েছে। আমির সাহেব জাহিদ ভাইকে বলেছিলেন আয়না ভেঙে ফেলো, তখন জাহিদ ভাই ভেঙেছিল। রাতে তিনি জাহিদ ভাইকে রাতে তিনি জাহিদ ভাইকে অনেক কিছুই বলেছে যা জাহিদ ভাই এখন বলবে। তার মধ্যে তিনি এটাও বলেছিলেন এই ঘরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি এখন আছেন যে এই জাদুগুলো করেছেন, তার হাতে একটা সুতা বাঁধা ছিল। আয়না ভেঙে ফেলার সময় সেই সুতা পড়ে গেছিল নিজেই। সুতরাং আপনাদের হাত পরীক্ষা করলেও জানা যাবে কে করেছেন। কিন্তু জাহিদ ভাই তা করবে না। জাহিদ ভাই বলেন, আমি শুরু থেকে বলবো কোথায়, কিভাবে, কখন, কেন, কাকে দিয়ে আপনি এই কাজগুলো করিয়ে দিয়েছেন। আমি সব কিছু বলার আগে বলে স্বীকার করে ফেলুন। জাহিদ ভাই তাকিয়ে দেখলো সবাই জাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়েছে আশ্চর্য হয়ে।
জাহিদ ভাই বলে, তবে ঠিক আছে, আনোয়ার বিয়ে করেছেন অনেক দিন হলো, কিন্তু আন্টি মানে আনোয়ারের মা বিয়ের আগে আপনি চেয়েছিলেন আপনার বোনের মেয়েকে বিয়ে করিয়ে ঘরে তুলে আনবেন, কিন্তু রাজি হয়নি আনোয়ার। এরপর আপনি প্রথমবার চিনি পড়া নিয়ে আসেন আনোয়ার সাহেবকে বসে এনে বিয়েতে রাজি করাতে, কিন্তু সফল হননি। এরপর তো এই মেয়ের সাথে বিয়ে হলো, সন্তান হলো, কিন্তু এতদিনে এই মেয়েটাকে আপনি গ্রহণ করে নিতে পারেননি। আপনার অন্তরে বিষ ঢোকানো হচ্ছিল এই মেয়ে আপনার ছেলেকে দিয়ে আলাদা হয়ে যাবে, সম্পত্তির ভাগ দিতে হবে, ভাই ভাইয়ে ঝগড়া লাগবে, এগুলো বলে আপনি খেপছিলেন, আপনাকে খেপাচ্ছিল। যখন দেখলেন বিয়ের পর আনোয়ারের ভেতরে পরিবর্তন এসে, তখন আপনি ধারণা করলেন এই মেয়ে জাদু করে আপনার ছেলেকে কাবু করে রেখেছে। তারপর আপনার বোনের উস্কানিতে আর আপনার নিজের ক্ষোভ থেকে আপনারা গত বছরের ডিসেম্বরে একজন কবিরাজের কাছে যান। কেন আনোয়ারকে বশ করতে হবে? আনোয়ার যেন তার স্ত্রী সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং আপনার বোনের মেয়েকে বিয়ে করে, সেজন্য যেদিন ডাবের পানিতে সেই কবিরাজ আপনার মাথার চুল, আনোয়ারের কাপড় এবং চুক দিয়ে জাদু করলো, আপনি এতটাই অন্ধ হয়েছিলেন, মা যে নিজের সন্তানের ক্ষতি করছেন তা বুঝতেই পারছিলেন না। তাদের কথা মতো আয়নার পেছনে এবং দেয়ালে বিভিন্ন জিনিস লাগিয়ে দিতেন। যখন দেখতেন আপনার ছেলের এই আচরণগুলো, তখন আপনার সেই বোন বলতো, দেখ এত কঠিন বশ করেছে তোর ছেলের বউ, যার কারণে কবিরাজ সেই বশগুলোর সাথে পেরে উঠতে পারছে না, তাই তোর ছেলেকে কষ্ট দেয় সেই জাদুগুলো, যাতে করে তুই এসে আমাদের বলিস কাজগুলো না করতে। আপনি গেল মার্চ মাসে একটা ছেঁড়া ওড়না নিয়ে এসেছিলেন, যেটা কবিরাজ দিয়ে বলেছিল আপনার ছেলের বিছানার ভেতরে ঢুকিয়ে দিতে। জাহিদ ভাই বলছে, আপনি কি জানেন আন্টি সেই ওড়নাটা কিসের? সেই ওড়নার ফাঁস দিয়ে একজন আত্মহত্যা করেছিল। জানতেন না তো কি করেছিলেন? আরেকজনকে আপনি অন্ধ বিশ্বাস করে আপনার এই ছেলের গলায় ফাঁস দিয়ে মরতো, আর 2-3 মাস পর তখন ওকুল হারাতেন। আপনার ডান হাতে একটা সুতা পরে দিয়েছিল সেই কবিরাজ, গতকাল সেই সুতা পরে গিয়েছিল, তাই না? আপনার হাতটা দেখান। জাহিদ ভাইয়ের কথা শুনে রাসেল আগে উঠে যে তার মার ডান হাতের কবজি পরীক্ষা করে, ঠিকই দেখতে পায় তার হাতে গোল পরা দাগ। তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসেল প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল ওনার মায়ের উপর। আনোয়ার ঠায় তাকিয়ে রইল তার মায়ের দিকে। আন্দাজ করুন কেমন পরিবেশ। অনেক কিছুই হলো। জাহিদ ভাইকে আমির সাহেব বলে দিয়েছিল আনোয়ারকে আর তাদের সাথে থাকতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়। তাই তাকে জাহিদ ভাই তার শ্বশুর ভাই চলে যেতে বলে। পরে আনোয়ার সাহেবের ঘরের দেয়াল ভেঙে বেশ কিছু তাবিজ এবং সেই সাপটাকে বের করে ফেলেন জাহিদ ভাই। প্রথমবার খোঁড়ার সময় জীবিত ছিল, তোষক থেকে সেই ওড়নাটা বের করে সেখানেই পুড়িয়ে ফেলেন এবং প্রায় 1 বছর বিভিন্ন আমল এবং কাজ করার পর আনোয়ার সাহেব সুস্থ হয়ে ওঠেন। জাহিদ ভাই গতকাল বলেছিলেন কাঁটা ফুটলে কি সেই কাঁটা আপনি সেরে যাবে, নাকি সেই কাঁটা তুলে ফেলতে হবে? এটার বলার পেছনের কারণ হলো, জাদু করা হয় অবশ্যই কোনো বস্তু দিয়ে, সেই বস্তু ধ্বংস না করলে প্রভাব থেকেই যাবে। বর্ষাকালের শেষ দিক, উত্তরাঞ্চলের একটি ছোট্ট গ্রাম চরপাথর। গ্রামের পাশেই বিশাল এক বিল, নাম কালো বিল। দিনের বেলা সেখানে মানুষ মাছ ধরে, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর কেউ আর সেখানে যায় না। গ্রামের বৃদ্ধরা বলতেন, রাত 12টার পর ওই বিলে জাল ফেললে মাছ নয় অন্য কিছু উঠে আসে। কেউ বিশ্বাস করত, কেউ আবার বিশ্বাস করতো না। একদিন শহর থেকে 4 বন্ধু আসে, রাশেদ, ইমন, জুয়েল আর সোহেল। তারা ইউটিউবের জন্য রাতের মাছ ধরার ভিডিও বানাবে। গ্রামের মানুষ তাদের অনেক বোঝালো, ভাই দিনে যান, রাতে যাবেন না। রাশেদ হেসে বলল, ভূত বলে কিছু নেই চাচা। রাত 11টায় তারা নৌকা নিয়ে কালো বিলের দিকে রওনা দিল। চারদিকে ঘন কুয়াশা, দূরে শিয়ালের ডাক, মাঝে মাঝে পানির উপর অদ্ভুত ঢেউ। ইমন ক্যামেরা চালু করে বলল, বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বিলে মাছ ধরতে এসেছি। হঠাৎ এমন কিছু একটা বিশাল জিনিস পানির নিচে নড়ে উঠল। সোহেল বলল, বড় মাছ হবে। তারা জাল ফেলল। মাত্র 2 মিনিটের মধ্যেই জাল এত ভারী হয়ে গেল যে 4 জন মিলে টানতে খুব কষ্ট হচ্ছিল। রাশেদ উত্তেজিত হয়ে বলল,
এত বড় বোয়াল জীবনে দেখিনি। অনেক কষ্টে জাল উপরে তুলতেই সবাই স্তব্ধ। জালের ভিতরে কোনো মাছ নেই, আছে একটি পুরনো সাদা কাফনের কাপড়। কাপড়টা পুরো ভেজা, আর সেখান থেকে টপ টপ করে কালচে পানি পড়ছে। ঠিক তখনই নৌকার এক পাশে কেউ যেন ধীরে ধীরে হাত ঝুলিয়ে দিল। ইমন টর্চ জ্বালাতেই শব্দ থেমে গেল, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা গেল নৌকার পিছনে কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো অবয়ব। তারা ঘুরে তাকাল, কেউ নেই। ইমন কাপা গলায় বলল, আমি তো এখনই দেখলাম। ঠিক তখনই ক্যামেরা নিচ থেকেই আবার বন্ধ হয়ে গেল। চারদিকে এমন নীরবতা নেমে এলো যেন পুরো বিল নিঃশ্বাস হয়ে আটকে আছে। চারজনের বুকের ভিতর দুক দুক শব্দ যেন পুরো বিল জুড়ে শোনা যাচ্ছে। ইমন তাড়াতাড়ি ক্যামেরা আবার চালু করার চেষ্টা করল, কিন্তু ক্যামেরার স্ক্রিনে শুধু ঝিরঝিরে দাগ। নৌকার নিচে কে যেন ধীরে ধীরে আঘাত করছে। সোহেল ভয়ে বলল, নৌকার নিচে কিছু আছে। রাশেদ সাহস করে বইটে দিয়ে পানিতে জোরে আঘাত করল। সঙ্গে সঙ্গে পুরো বিলের পানি অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করল, অথচ বাতাস একবারেই নেই। ঠিক তখনই দূরে একটি কণ্ঠ ভেসে এলো, আমার জাল ফেরত দাও। কণ্ঠটা এত করুণ যেন বহু বছর ধরে কেউ কাঁদছে। জুয়েল কাঁপা গলায় বলল, কে ওখানে? কোনো উত্তরই নেই, বরং কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে একটি ছোট কাঠের নৌকা ভেসে আসতে লাগলো। নৌকাটি একজন বৃদ্ধ বসে আছেন, মাথায় পুরনো গামছা, হাতে ছেঁড়া জাল। তিনি মাথা নিচু করে বসে আছেন। রাশেদ চিৎকার করে বলল, চাচা শুনতে পারছেন? চাচা শুনতে পারছেন? কোনো উত্তরই নেই। নৌকাটি একবারে তাদের নৌকার পাশে এসে থামল। ইমন টর্চের আলো ফেলতেই নৌকায় কেউ নেই, কিন্তু জালটা এখনো নড়ছে, যেন অদৃশ্য কেউ সেটি টানছে। হঠাৎ জুয়েল চিৎকার করে বলল, আমার পা, কে যেন আমার পা ধরছে। সে প্রাণপণে পা টানতে লাগল। পানির নিচ থেকে বরফ ঠান্ডা একটি হাত তার গোড়ালি শক্ত করে চেপে ধরে আছে। রাশেদ আর সোহেল মিলে তাকে টান দিল। এক ঝটকায় জুয়েল উঠে এলো। তার পায়ে 5টি আঙ্গুলে কালো দাগ। দাগগুলো থেকে ধীরে ধীরে কালো পানি বের হচ্ছে। ঠিক তখনই বিলের চারদিকে একসঙ্গে শোনা গেল, ফিরে যা, ফিরে যা। কিন্তু এবার আর মানুষের গলা নয়, শত শত কণ্ঠ একসঙ্গে ফিসফিস করছে। চার বন্ধু বুঝতে পারল তারা আর বিলে একা নেই, আর তাদের চারপাশে কুয়াশার আড়াল থেকে ধীরে ধীরে অসংখ্য কালো অবয়ব নৌকার দিকে এগিয়ে আসছে। কুয়াশার ভেতর থেকে একের পর এক কালো অবয়ব এগিয়ে আসছে। কেউ হাঁটছে না, সবাই পানির উপরে ধীরে ধীরে ভেসে আসছে। তাদের মুখ দেখা যায় না, শুধু দুটি ফ্যাকাশে সাদা চোখ অন্ধকারে জ্বলছে। রাশেদের হাত থেকে বইটা পড়ে গেল। সে ফিসফিস করে বলল, এগুলো মানুষ নয়। হঠাৎ সব অবয়ব একসঙ্গেই থেমে গেল। তারপর একই সঙ্গে মাথা তুলল। চার বন্ধুর বুকের রক্ত যেন জমে গেল। পর মুহূর্তেই একটি অবয়ব সরাসরি নৌকার উপর লাফিয়ে উঠল, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। শুধু নৌকাটি প্রচণ্ডভাবে দুলছে, যেন অদৃশ্য কেউ দৌড়ে বেড়াচ্ছে। ইমন ভয়ে ক্যামেরা তুলে ধরল। ক্যামেরা স্ক্রিনে যা দেখা গেল তা দেখে তার হাত কাঁপতে লাগলো। খালি চোখে কিছুই নেই,
কিন্তু ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে নৌকার চারপাশে অত্যন্ত 20 জন ভেজা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের শরীর কাদায় ঢাকা, চোখ দুটি সম্পূর্ণ কালো। সবাই এক দৃষ্টিতে 4 বন্ধুর দিকে তাকিয়ে ইমন চিৎকার করে উঠতেই ক্যামেরাটির নিচ থেকেই পানিতে পড়ে গেল। সেই মুহূর্তে বিলের মাঝখান থেকে ধীরে ধীরে কিছু একটা উঠতে শুরু করলো। প্রথমে দেখা গেল একটি বিশাল কালো মাথা, তারপর কাঁধ, তারপর পুরো শরীর, মনে হচ্ছে অন্তত 12 ফুট লম্বা। শরীর জুড়ে শ্যাওলা, কাদামাটি আর পচা জাল জড়ানো। তার চোখ দুটো আগুনের মতো। সে কোনো শব্দ করছে না, শুধু ধীরে ধীরে হাত বাড়িয়ে নৌকার দিকে ইশারা করল। এরপর চারপাশের সব কালো অবয়ব একসঙ্গে পানিতে ঝাঁপ দিল। পরের মুহূর্তেই নৌকার নিচ থেকে অসংখ্য হাত উঠে এসে নৌকাটির নিচের দিকে টানতে শুরু করলো। পানি দ্রুত ভিতরে ঢুকছে। সোহেল কাঁদতে কাঁদতে বলল, আমরা বাঁচবো না। রাশেদ শেষ শক্তি দিয়ে ইঞ্জিন চালু করার চেষ্টা করলো। প্রথমবার না, দ্বিতীয়বার না, তৃতীয়বার না। হঠাৎ ইঞ্জিন গর্জে উঠল, নৌকার সামনে ছুটে গেল। কিন্তু ঠিক তখনই পিছন থেকে সেই বিশাল লাল চোখের অবয়ব আবার গর্জে উঠল, আবার ফিরে আসবি। সেই গর্জনে পুরো বিলের পানি কেঁপে উঠল। 4 বন্ধু প্রাণপণে বিল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। ইঞ্জিনের গর্জনে নৌকাটি প্রাণপণে বিলের কিনারার দিকে ছুটে চলছে, কিন্তু তারা যেন এগোচ্ছেনই না। হঠাৎ কম্পাসটি পাগলের মতো ঘুরতে শুরু করলো। মোবাইল ফোনে কোনো নেটওয়ার্ক নেই, ঘড়ির কাঁটাও যেন থেমে গেছে। রাত তখন 12টায় 12 মিনিট। রাশেদ বুঝতে পারলো তারা যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই কুয়াশার ভিতরে একটি ক্ষীণ আলো দেখা গেল। মনে হলো একজন বৃদ্ধ জেলে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ চিৎকার করে বললেন, এদিকে এসো না, ইঞ্জিন বন্ধ করো, নইলে ওরা তোমাদের খুঁজে পাবে। রাশেদ এক মুহূর্ত দেরি না করে ইঞ্জিন বন্ধ করে দিল। চারদিকে আবার নিস্তব্ধ নেমে এলো। শুধু দূরে কোথাও পানিতে ভারী কিছু চলার শব্দ। বৃদ্ধ ধীরে ধীরে নৌকার কাছে এসে বললেন, 25 বছর আগে এই বিলে এক জেলের নৌকা ডুবে গিয়েছিল। সে একা মরেনি, তার সঙ্গে ছিল আরো কয়েক মানুষ। তারপর থেকে যারা গভীর রাতে মাছ ধরতে আসে তাদের সবাইকে ওরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে চায়। সোহেল কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমরা কিভাবে বাঁচব? বৃদ্ধ বললেন, পেছনে তাকাবে না, কেউ যদি তোমাদের পরিচিত মানুষের কণ্ঠে ডাকে সাড়া দেবে না, আর তীরে পৌঁছানোর আগে একবারও নৌকা থামাবে না। কথা শেষ হতেই বৃদ্ধের লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। আলো জ্বালিয়ে তারা চারদিকে তাকালো, কেউ নেই, কেউ নেই। নৌকার পাশে কোনো মানুষ, কোনো কিছুই নেই। মনে হলো বৃদ্ধটি এসেছিলেন কি নাকি আসেনি। সবাই চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই ইমনের কান ভেসে এলো তার মৃত বাবার কণ্ঠ, ইমন, বাবা, একবার পিছনে তাকাও। ইমনের চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে মাথা ঘোরাতে শুরু করলো। রাশেদ হঠাৎ চিৎকার করে উঠল, না, তাকাস না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইমন পিছনে তাকিয়েই জমে গেল। তার চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে। সে শুধু একটি কথাই বলতে পারল, ওটা মানুষ না। পরের মুহূর্তেই সে নিস্তব্ধে বিলের পানিতে ঝাঁপ দিল। রাশেদ, জুয়েল আর সোহেল হতবাক হয়ে তাকিয়ে রইল। অন্ধকার পানির নিচে ইমনকে যেন অসংখ্য কালো হাত টেনে গভীরে নিয়ে যাচ্ছে।